নাজিয়া তার বিবর নিচে আসতেই দেখে বৃষ্টি ড্রয়িং রুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পারভিন বৃষ্টির মাথা নিজের কোলের উপর রেখে এত সময় ধরে চিৎকার করে সবাইকে ডাকছিলেন। বাকিরাও নিজ নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। বিভোর সহ বাকিরা ছুটে যায় বৃষ্টির কাছে। বিভোর বৃষ্টিকে পাজা কোলে উঠিয়ে সোফায় শুইয়ে দিয়ে পারভিনকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? বৃষ্টি এভাবে সেন্সলেস হয়ে মেঝের উপর পড়ল কিভাবে? পারভিন নিজের শাড়ির আঁচলের একটু অংশ টেনে হালকা হাতে মুখ চেপে ধরে কান্না করতে করতে বললেন, সকাল থেকে মেয়েটার উপর দিয়ে তো কম ধকল যায়নি। আমার মেয়েটা বড্ড আতলে স্বভাবের, জানিসই তো বিভোর। তোদের কারোর থেকে কখনো উঁচু গলায় একটা কথা শুনলেই কেঁদে কেটে একাকার অবস্থা বানিয়ে ফেলে নিজের। আজ তো সবাই ওকে কথা শুনিয়েছে, আর কথা শোনানোর শুরুটা করেছে তোর বউ। বিভোর নাজিয়াতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমার বোনকে কথা শুনিয়েছেন? নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, আমি বৃষ্টিকে কষ্ট পাবে এমন কোনো কথা শোনাইনি। পারভিন রাগী স্বরে বললেন, আমার মেয়েটা কখনো রান্নার কাজে হাত দেয়নি। ওর কাজ করার কোনো অভ্যাস নেই। হুট করেই তুমি আমার মেয়েকে বললে সে যেন এখন থেকে নিজের কাজ নিজে করে, ওর কাজ কেউ করে দিতে পারবে না। এর জন্য মেয়েটা রাগ করে সকালে না খেয়েই কলেজ গিয়েছিল। কলেজ থেকে বাড়িতে ফিরেছে পর তো কেউ যাওনি ওর খোঁজ নিতে, ওকে খাবার দিতে। এগুলা কি ওর উপর অত্যাচার করা হলো না? এত চাপ এই কম বয়সে নিতে না পেরেই আমার মেয়েটার এখন এই দশা। মা, বিকেল বেলা বৃষ্টি নিজেই আমার রুমে এসেছিল আর বলেছিল এখন থেকে ও নিজের কাজ নিজে করবে। ওর ক্ষুধা লেগেছে, আমি যেন ওকে খাবার খেতে দিই। আমি ওর কথা মেনে নিয়ে ওকে পরপরই খাবার দিয়ে এসেছিলাম। ওর সাথে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই যার রেশ ধরে আমি ওর সাথে অত্যাচার করতে যাব। রত্না পানির গ্লাস এনে পারভিনের দিকে এগিয়ে দিল। পারভিন তা থেকে অল্প কিছু পানি নিয়ে বৃষ্টির চোখে মুখে ছিটিয়ে দেয়। কিয়ৎক্ষণ পর বৃষ্টির সেন্স ফিরে আসে। সে চোখ মেলে তাকাতেই নিজের চারপাশে পরিবারের সবাইকে চিন্তিত মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মা, আমাকে একটু খেতে দাও দয়া করে। ভীষণ ক্ষুধা লেগেছে আমার। সকাল থেকে না খেয়ে আছি জন্য পেট ব্যথা করছিল, এরপর মাথা ঘুরে উঠায় আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম হয়তো। বৃষ্টির এরূপ কথায় নাজিয়াত অত্যন্ত অবাক হয়। কারণ 2 ঘন্টা আগেই নাজিয়াত নিজে বৃষ্টিকে খাবার খেতে দিয়েছিল। তবুও এখন বৃষ্টি সবার সামনে মিথ্যে কেন বলছে তা বুঝে উঠতে পারছে না নাজিয়াত। রত্না আর মালিনী এবার সুযোগ পেয়েছে নাজিয়াতকে সকলের সামনে হেনস্থা করার। রত্না নিজের মুখের উপর এক হাত রেখে বলল, দেখেছেন মা, দেখেছেন বাবা, এই মেয়ে কি পরিমাণে মিথ্যুক। নাজিয়াত বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি তুমি এভাবে সবার সামনে মিথ্যে বলে আমাকে কেন মিথ্যাবাদী বানাতে চাইছ? তুমি তো নিজ থেকে আমার কাছে খেতে চেয়েছিলে, বিকালে আমি খেতে দিয়েছিলাম ও তোমায়। তাহলে এখন এমন বলার মানে কি? বৃষ্টি নিজের মুখশ্রীতে অবাক ভাব স্পষ্ট রেখে বলল, আমি কেন যাব আপনার কাছে খাবার চাইতে? আপনি এ বাড়ির নতুন বউ। গতকালই এসেছেন এ বাড়িতে। তাছাড়া সকালে আপনার বলা অপমানমূলক কথাগুলো শোনার পরেও আপনার কাছে নির্লজ্জের মতো খাবার চাইতে যাওয়ার মতো মেয়ে আমি নই। আর সবথেকে বড় কথা, আমার মা বেঁচে আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন। আমার খাবার খাওয়ার প্রয়োজন হলে আমি সরাসরি তার কাছেই যেতাম। দয়া করে সকলের সামনে ভালো সাজার নাটক করতে গিয়ে আমাকে ব্যবহার করবেন না। নাজিয়াত বৃষ্টির কথা শুনে প্রত্যুত্তরে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছে যেন। মালিনী বলল, আমরা অন্তত এই মেয়ের মতো মিথ্যাবাদী নই। আর না সকলের সামনে অতিরিক্ত ভালো সাজার জন্য নাটক করতে যাব। প্রতীক বলল, তুমি এ বাড়ির নতুন বউ। সবেমাত্র এক রাত কাটিয়েছ এ বাড়িতে। এখনই নিজের ইমেজটা নিজেই নষ্ট করে ফেলতেছ। এটা ঠিক না। এরপর আর এমন কিছু করো না। নাজিয়াত কেবল বাকরুদ্ধ হয়ে সকলের কথা শুনে যাচ্ছে। পারভিন আকরামকে উদ্দেশ্য করে বললেন, ছোট লোকদের সবসময় পায়ের নিচেই রাখতে হয়, মাথায় তুলতে হয় না। নিজের বোধ বুদ্ধি সব খুঁড়ে ছেলের জন্যই তো এমন মিথ্যাবাদী, নাটকীয় স্বভাবের মেয়েকে এ বাড়ির বউ করে এনেছিলে। তোমাকে আর বলার কিছু নেই। সবার এত এত কথা, অভিযোগ আর নিতে পারে না বিভোর। সে নাজিয়াতের দিকে ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত রাগী স্বরে বলল, নিজের সম্মান নষ্ট করার পাশাপাশি আজ আমাকেও সকলের সামনে ছোট করলেন আপনি। এসব করার কোনো প্রয়োজন ছিল না। আপনি নিজের পরিবারকে ছেড়ে এ বাড়িতে এসেছিলেন। তাই আপনার মাঝে খারাপ লাগা কাজ করতেছে, এটা ভেবেই আমি গতকাল চুপ ছিলাম যখন আপনি আমার পরিবারের সবাইকে বড় বড় কথা শুনিয়েছিলেন। কিন্তু আজ একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে রাখুন।
এরপর আর কখনো যদি আপনি আমার পরিবারের কোনো সদস্যের সাথে এতটুকুও খারাপ ব্যবহার করেছেন তাহলে আপনাকে এর জন্য অনেক বড় শাস্তি ভোগ করতে হবে। এত সময় ধরে সকলের মুখে এত এত অপমান কথা শুনেও এতটা খারাপ লাগা কাজ করেনি যতটা খারাপ লাগা কাজ করছে একটু আগে বিভোরের বলা কথাগুলো শুনে। নাজিয়াতের দুচোখ বেয়ে বাঁধ হারা নোনাজলেরা ঝড় ঝড় করে পড়ছে ওর দুগাল বেয়ে। নাজিয়াত আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজ রুমে চলে যায়। পরমুহূর্তেই পারভিন বৃষ্টিকে উদ্দেশ্য করে বললেন, বৃষ্টি মা, চল তুই আমার সাথে, তোকে ঘরে নিয়ে যাই, তারপর নিজ হাতে আজ তোকে খাবার উঠিয়ে খাওয়াবো আমি। এই বলে পারভিন বৃষ্টিকে নিয়ে বৃষ্টির রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। রত্না আর মালিনীও নিজেদের ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে স্থান ত্যাগ করে। তাদের পিছন পিছন প্রতীক আর আহসান ও যায়। ড্রয়িং রুমে এখন আকরাম আর বিভোর দাঁড়িয়ে আছেন। আকরামের মুখশ্রীতে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট ফুটে আছে। বিভোর স্থান ত্যাগ করতে নিলে আকরামের কণ্ঠে, ছোট খোকা, দাঁড়িয়ে যা শোনামাত্র সে থেমে যায় সেখানেই। আকরাম বিভোরের সম্মুখে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললেন, সকলের সামনে ছোট বৌমাকে এতগুলো কথা শোনানোর কোনো প্রয়োজন ছিল না। তোমার ছোট বৌমা যেমি মিথ্যে কথা বলল, তা তোমার চোখে পড়ল না বাবা? কে সত্য বলেছে আর কে মিথ্যা তা তো তুই যাচাই করে দেখলি না। বৃষ্টি তোর ছোট বোন হওয়ায় ও যা বলল তাই বিশ্বাস করলি। যেই মেয়েটাকে গতকাল তার বাবা তোর হাতে তুলে দিয়ে কান্নারত স্বরে বলেছিলেন তার মেয়েটা যেন কখনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে, তখন তো তাকে কথা দিয়েছিলি তুই খেয়াল রাখবি সেদিকে। এই তাহলে তোর খেয়াল রাখার নমুনা। নিজের বউ যত বড় অন্যায়ই করুক না কেন তাকে কখনোই 10 জন মানুষের সামনে অপমানিত করা উচিত নয়। যদি বউয়ের কোনো কাজে খারাপ লাগে তখন মাথা ঠান্ডা রেখে আগে যাচাই করে নিতে হবে আসলেই সে এমন কাজ করেছে কিনা। এক পাক্ষিক কথা শুনে তা বিশ্বাস করে ঘরের বউকে কষ্ট দেওয়া কাপুরুষদের কাজ। এই বলে আকরাম স্থান ত্যাগ করলেন। বিভোর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেবল। রত্না আর আহসান নিজ রুমে প্রবেশ করতেই রত্না হাসিমুখে বলল, আজ যা নাটকটা হলো না, আমি তো ভীষণ উপভোগ করেছি পুরো বিষয়টা। গতকালে বাড়িতে পা রাখার পর থেকে এই মেয়ে এত চাপা চালাচ্ছিল যে রাগে আমার শরীর জ্বলছিল শুধু। আহসান রত্নার মুখে এমন কথা শুনে অবাক হয় না। এমন পরিস্থিতিগুলোতে রত্না অন্যের খারাপ লাগাকে গুরুত্ব না দিয়ে পুরো বিষয়টাকে মজা হিসেবেই নেয়। আহসান বিছানা এসে বসতেই রত্না আহসানের পাশে এসে বসে ওর দিকে নিজের দুহাত বাড়িয়ে দিয়ে বলল, দেখেছ আমার হাতের অবস্থা কেমন হয়েছে? ওই মেয়ের জন্য আমাকে আজ মাছ ধুতে হয়েছে, থালা বাসন পরিষ্কার করতে হয়েছে। আঙুলগুলোতে মাছের কাঁটা হেনে যাওয়ায় কত ব্যথা করছে জানো? আহসান একনজর রত্নার হাতের দিকে দেখে পরপরই নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, ব্যথা সারার জন্য ঔষধ এনে দিব, 2 দিন লাগবে না ভালো হতে। আর মেয়েদের এত আতুলে স্বভাবের হলে হয় না। সংসারের ছোট বড় সকল কাজ একজন মেয়েকেই সামলাতে হয়। এসব কাজ করতে গিয়ে শারীরিকভাবে অনেক ক্ষতের সম্মুখীন হতে হবে। এতদিন নিজেকে সংসারের কাজ থেকে দূরে রেখেছিলে, এখন সংসারের কাজে মন দিয়েছ, যখন তখন মনটাকে স্থির রাখো। এসব ছোট ছোট ক্ষত দেখে মাথা নষ্ট করো না। আহসানের থেকে নিজের ক্ষত নিয়ে যতটা গুরুত্ব রত্না আশা করেছিল তার এক অংশও পূরণ হলো না, জন্য ওর মাঝে চাপা রাগ জেগে উঠে। বিরক্তি নিয়ে বসা থেকে উঠে রুমের বাহিরে চলে যায় সে। রাত প্রায় 10টা। বিভোর দীর্ঘ সময় পর নিজ রুমে প্রবেশ করতেই দেখে বিছানার একপার্শ্বে দেওয়ালের কর্নারে গুটিসুটি হয়ে দুহাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে বসে আছে নাজিয়াত। বিভোর নিঃশব্দে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। এখনও নাজিয়াতকে পূর্বের ন্যায় বসে থাকতে দেখে বিভোর নাজিয়াতের সম্মুখে দাঁড়িয়ে কিছুটা গম্ভীর স্বরে বলল, আমি বুঝতে পারছি সকলের সামনে আপনাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি, কিন্তু সকলের মুখে আপনার বিরুদ্ধে এত অভিযোগ শোনার পর আমার মাথা ঠিক ছিল না। রাগে চড়ে বসেছিল আমার মাথায়। বিভোর এতগুলো কথা বলার পরেও নাজিয়াতের কোনো সাড়াশব্দ পায় না সে। পরক্ষণেই বিভোর আবারও বলল, নাজিয়াত, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? নাজিয়াত, আমার কথাগুলো শুনে আপনার অনেক খারাপ লেগেছে আমি বুঝতে পারছি। আপনি প্লিজ স্বাভাবিক হন। এবারও বিভোর নাজিয়াতের কোনো সাড়াশব্দ না পাওয়ায় ওর চেহারায় কিছুটা চিন্তার ছাপ স্পষ্ট হয়। বিভোর নাজিয়াতের সম্মুখে বসে ওর কাঁধ স্পর্শ করে। সঙ্গে সঙ্গেই নাজিয়াত বিভোরের হাতের উপর ঢলে পড়ে। বিভোর, নাজিয়াত বলে ওকে ধরে নেয়। লক্ষ্য করে নাজিয়াত সেন্স হারিয়েছে। বিভোর সযত্নে নাজিয়াতকে পাজাকোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ওর মাথার পাশে নিজেও বসে পড়ে। বিভোরের দৃষ্টি নাজিয়াতের মুখশ্রীর উপর স্থির হয়। ওর দুচোখের কোনো পানির কণা জমে আছে। দুগাল বেয়ে ঝরে পড়া অশ্রুর দাগ ও স্পষ্ট ফুটে আছে। বিভোরের মাঝে এবার খারাপ লাগার পরিমাণ বেড়ে যায়।
বিছানার পাশে থাকা ছোট টেবিলটার উপর থেকে পানির গ্লাস নিয়ে নাজিয়াতের চোখে মুখে ছিটিয়ে দিতে শুরু করে বিভোর। কিয়ৎক্ষণ পর নাজিয়াতের সেন্স ফিরে আসে। চোখ মেলতেই নিজের পাশে বিভোরকে বসে থাকতে দেখে নাজিয়াত চিত অবস্থা থেকে অন্যপাশ হয়। বিভোর নাজিয়াতের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। রাগের বশে তখন অতগুলো কথা শুনিয়ে ফেলেছিলাম। নাজিয়াত ঢোকের সাহায্যে পুনরায় মনে হওয়া খারাপ লাগাগুলো গিলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনাকে আমার চিনতে ভুল হয়েছিল। ভেবেছিলাম আপনি অন্য পুরুষদের জন্য আচরণ ও চিন্তার দিক থেকে হয়তো আলাদা। কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম আপনিও সেই সকল পুরুষদের কাতারে পড়েন যারা রাগের বশীভূত হওয়ার পর নিজের স্ত্রীকে সস্তা মনে করে। সত্য মিথ্যা যাচাই না করেই স্ত্রীকে সকলের সামনে অপমানমূলক কথা শোনাতে দুবার ভাবে না। অপমান করে স্ত্রীর মনে গভীরভাবে দাগ কাটার পর আবার সিম্প্যাথি দেখাতে এসেছেন। আপনার এখনের দেখানো এই সিম্প্যাথিকে আমার কাছে এক কথায় মনে হচ্ছে জুতো মেরে গরু দান করা। নাজিয়াতের মুখে এরূপ কথাগুলো শুনে বিভোর কিছুটা দমে যায়। কিয়ৎক্ষণ পুরো রুমজুড়ে পিনপতন নীরবতা বিরাজ করে। নীরবতার দেওয়াল ভেঙে বিভোর বলল, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আজ নিচে আপনি সত্যি বলেছিলেন আর বৃষ্টি মিথ্যে নাটক করেছিল আপনাকে সকলের সামনে ছোট করার জন্য, অপমানিত করার জন্য? এখন প্রমাণ করে কি হবে? সকলের সামনে আজ হওয়া অপমানের বোঝ কি আমার উপর থেকে হালকা হবে? তা হয়তো হবে না। কিন্তু যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি সত্য বলেছিলেন আর বৃষ্টি মিথ্যা বলেছিল, তাহলে সকলের সামনে আমি আপনার কাছে ক্ষমা চাইব এবং বৃষ্টিকেও ওর কাজের জন্য উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বিভোরের এরূপ কথা শুনে নাজিয়াত কিছু সময় নীরব থাকার পর বলল, ভেবে দেখব। আমাকে আগামীকাল টুকু সময় দিতে হবে। আচ্ছা, দিলাম সময়। এই বলে বিভোর ধীর পায়ে সোফার কাছে গিয়ে সেখানে শুয়ে পড়ে। নিজদের রুমে আকরাম কাউচে পিঠ ঠেকিয়ে বসে আছেন, আর পারভিন বিছানায় বসে আছেন। সেই সময় পারভিন বললেন, নিজে পছন্দ করে যেই মেয়েকে ছোট ছেলের বউ বানিয়ে আনলে তার আসল রূপ দেখার পর কেমন লাগছে এখন তোমার? শখ মিটেছে নিশ্চয়ই। আকরাম চোখ বন্ধ অবস্থাতেই বললেন, দীর্ঘ ৩৬ বছর ধরে যার সাথে সংসার করে আসতেছি প্রতি পদে পদে তার কত কত রূপ দেখা হয়ে গেল, সেসবের কাছে আজকের ঘটনা কিছুই না। আকরামের মুখে ঠেস দেওয়া কথা শুনে পারভিন কোনো প্রত্যুত্তর করার ভাষা খুঁজে না পেয়ে রাগে ফোঁস ফোঁস করতে শুরু করলেন। সকালবেলা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল বিভোর। সেই সময় নাজিয়াত এক কাপ চা নিয়ে রুমে প্রবেশ করে চায়ের কাপটা সোফার সম্মুখে থাকা ছোট টেবিলটার উপর রাখে। আজ বিভোর সুরমা কালারের শার্ট ও ক্রিম কালারের প্যান্ট পরিধান করেছে দেখে তার সাথে মানাবে এমন কালারের একটা টাই আলমারি থেকে বের করে বিভোরের সম্মুখে এসে দাঁড়ায়। অতঃপর নাজিয়াত বিভোরকে টাইটা বেঁধে দেয়। বিভোর আজ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া করে না। অতঃপর নাজিয়াত চায়ের কাপটা বিভোরের দিকে বাড়িয়ে দিল। বিভোর নীরবতা বজায় রেখেই চায়ের কাপটা নিয়ে পান করা শেষ করে অফিস ব্যাগটা কাঁধে নিতেই নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, আপনি কি মোবাইল ফোন ব্যবহার করেন? জি। আজকের জন্য আমাকে আপনার মোবাইলটা আমাকে দিয়ে যেতে পারবেন? কেন? কি প্রয়োজন আপনার? দিয়ে যান। সময় হলে জানতে পারবেন কেন নিয়েছিলাম। বিভোর আর কথা না বাড়িয়ে কাঁধে থাকা ব্যাগের ভিতর থেকে মোবাইলটা বের করে নাজিয়াতকে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নাজিয়াত মোবাইলটা অন করতেই দেখে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই সেখানে। নাজিয়াতের ঠোঁটের কোনো স্মিত হাসির রেখা ফুটে উঠে। পরক্ষণেই নাজিয়াত মোবাইলটা নিজের সাথে নিয়েই রুম থেকে বেরিয়ে নিচে আসে। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই রত্না বলল, এই মেয়ে আমাকে এক কাপ গ্রিন টি বানিয়ে দাও এক্ষুনি। নাজিয়াত রত্নার দিকে না তাকিয়ে কোনো প্রত্যুত্তর না করে রান্নাঘরে প্রবেশ করে নিজের জন্য চা তৈরি করতে শুরু করে। রত্না নাজিয়াতের এমন এড়িয়ে যাওয়া আচরণ দেখে রান্নাঘরে প্রবেশ করে বলল, কাল এত বড় একটা মিথ্যে নাটক করলে, সকলের সামনে অপমানিত হলে তবুও তোমার মধ্যে বিন্দুমাত্র লজ্জা কাজ করছে না। কোথায় এখন থেকে মাথা নত রেখে আমাদের হুকুম মান্য করে চলবে তা না, এখনো অহংকারী চাল চলন দেখিয়েই যাচ্ছ। আসলেই ছোটলোক ঘরের মেয়ে ছেলেদের মাঝে যে লজ্জা নামক জিনিসটা থাকে না, তা তোমাকে না দেখলে শিওর হতে পারতাম না। নাজিয়াত এখনো নীরব থেকে নিজের মতো কাজ করে যাচ্ছে। চা বানানো হয়ে গেলে তা কাপে ঢেলে নিয়ে রত্নার পাশ কাটিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে সোফায় এসে বসে পান করতে শুরু করে। এতগুলো অপমানমূলক কথা শোনালো রত্না নাজিয়াতকে, কিন্তু নাজিয়াতের উপর সেগুলোর কোনো প্রভাবই পড়তে না দেখে রাগে শরীর দাও দাও করে জ্বলছে যেন রত্নার। পরক্ষণেই রত্না আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। নাজিয়াত দুপুরের জন্য রান্না করতে শুরু করেছে। সেই সময় পারভিন রান্নাঘরে প্রবেশ করতে করতে বলল, অবশেষে সুবুদ্ধির উদয় হলো তোমার মাঝে। নিজ থেকেই সকলের জন্য রান্না করতে শুরু করেছ দেখে কিছুটা ভালো লাগলো। নাজিয়াত নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছে। পারভিন আবারও বললেন,
আসল দোষটা কোথায় জানো? আসল দোষটা হলো তোমার কপালের। জন্ম নিয়েছ ছোটলোক হয়ে, তাই সব জায়গায় এত চাপা চালানো মানায় না তোমাদের। এই বলে পারভিন নাজিয়াতের পাশে এসে দাঁড়ায় সে কি রান্না করছে তা দেখার জন্য। পারভিন লক্ষ্য করে চুলায় বসানো কড়াইয়ে 2-3 জনের খাওয়া হবে এমন পরিমাণে তরকারি বসানো রয়েছে। এমনটা দেখে পারভিন ভ্রু কুঁচকে বললেন, তরকারির পরিমাণ এত কম কেন? এতটুকু তরকারি দিয়ে বাড়ির সবার খাওয়া হবে কি করে? এত সময় চুপ থাকার পর নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, সবার খাওয়ার জন্য রান্না আমি একা করতে যাব এমন প্রতিজ্ঞা আমি করেছিলাম নাকি শাশুড়ি মা? আমার তো তেমন কিছু খেয়ালে আসছে না। নাজিয়াতের কথার ভাঁজ বুঝতে পেরে পারভিন রাগী স্বরে বললেন, কেমন নির্লজ্জ মেয়েরে বাবা! কাল এত বড় একটা কেলেঙ্কারি কাণ্ড করল, ভাবলাম এতে একটু হলেও সুবুদ্ধি ফিরেছে, কিন্তু না, এ মেয়ে তো লজ্জা শরম হায়া সব বাপের বাড়ি ছেড়ে আসার সময় সেখানেই ফেলে রেখে এসেছে। এই বলে পারভিন রান্নাঘর থেকে বেরিয়ে হাত ছেড়ে রত্না আর মালিনীকে ডাকতে শুরু করলেন। কিয়ৎক্ষণ পর ওরা দুজন ড্রয়িং রুমে উপস্থিত হলে পারভিন বললেন, বলি ঘরে বসে নবাবজাদির মতো আরাম আয়েশো করলে কি পেটের ক্ষুধা নিবারণ হবে? রান্না বান্না কিছু করতে হবে না। মালিনী বলল, মা, গতকাল রান্না করতে গিয়েই আমার অবস্থা বেহাল হয়ে গিয়েছে। আজ আমি রান্না করতে পারবো না। ঘরে চিড়া মুড়ি রাখা আছে, তা খেয়েই আপনারা ক্ষুধা নিবারণ করুন। মালিনীর তালে তাল মিলিয়ে রত্নাও বলল, আমিও আর রান্নার ধারের কাছে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের তো ঘরের শো কেচে সাজিয়ে রাখার জন্য এবাড়ির বউ করে আনা হয়েছিল। কপাল করে বৌমা পাইছি আমি। এই বলে পারভিন রাগে হনহনিয়ে নিজ রুমে চলে গেলেন। রত্না আর মালিনী নাজিয়াতের দিকে এক পলক দেখে বেঞ্চি কেটে স্থান ত্যাগ করল। বিকালবেলা নাজিয়াত গতকালের মতো একটা ট্রেতে খুব সুন্দর করে খাবার সাজিয়ে নিয়ে বৃষ্টির রুমের দিকে হাঁটা ধরল। কিয়ৎক্ষণ পর নাজিয়াত বৃষ্টির রুমে প্রবেশ করতেই দেখে সে বিছানায় আতশোয়া হয়ে ফোন দেখছে আর মিটমিটিয়ে হাসছে। নাজিয়াতকে দেখা মাত্র বৃষ্টির সোজা হয়ে বসে বলল, কাল ওভাবে অপমানিত হওয়ার পরেও আজ আমার জন্য খাবার সাজিয়ে এনেছেন, ব্যাপার কি? নাজিয়াত বৃষ্টি মুখোমুখি বিছানায় বসে খাবারের ট্রেটা দুজনের মাঝে রেখে বলল, তোমার কথা অনুযায়ী গতকাল আমি তোমাকে খাবার খেতে না দিয়েও তার মিথ্যে ক্রেডিট নিতে চাইছিলাম, তাই ভাবলাম আজ সত্যিই খাবার দিয়ে যাই। বৃষ্টি বাঁকা হেসে বলল, আমার পিছনে লেগেছিলে, ফল কতটা খারাপভাবে পোহাতে হয় তা নিশ্চয়ই কালকের ঘটনার পর বুঝে গিয়েছ। নাজিয়াত অবাক স্বরে বলল, মানে? গতকাল সকালে আমাকে সবার সামনে বলেছিলেন আমি যেন নিজের কাজ নিজে করি। আপনি আমার জন্য খাবার বানাতে পারবেন না। আপনার জন্য সারাদিন আমাকে না খেয়ে কাটাতে হয়েছিল। এর জন্যই তো বিকালে আপনার ঘরে গিয়ে আপনার মন গলি সেই আপনাকে দিয়েই নিজের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়েছিলাম। খাবারটুকু খাওয়ার পর আপনাকে সবার সামনে কিভাবে হেনস্থা করা যায় তার নিখুঁত পরিকল্পনাও সাজিয়েছিলাম। পরিকল্পনা অনুযায়ী সেন্সলেস হওয়ার মিথ্যে নাটক করলাম। সকলের সামনে আপনাকে মিথ্যে বাদীও বানিয়ে ছাড়লাম। ছোট ভাইয়া যখন আপনাকে অতগুলো অপমানমূলক কথা শোনালো তখন আমার কি যে হাসি পাচ্ছিল আর আনন্দ হচ্ছিল তা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। রুমে আসার পর যখন একলা হলাম তখনের সিনগুলো মনে করে ভীষণ হেসেছিলাম। নাজিয়াত স্মিত হেসে বলল, সত্য কখনো চাপা থাকে না। কোনো না কোনোভাবে মিথ্যার চাদর ছিঁড়ে সত্য সকলের সামনে বেরিয়ে আসেই, যার ফলে সত্য আর সত্যবাদীর জয় সবসময় হয়। নাজিয়াতের মুখে এরূপ কথা শুনে বৃষ্টির হাসি থামিয়ে বলল, কিন্তু আমি যে মিথ্যে নাটক করে তোমাকে মিথ্যেবাদী বানিয়েছি তা তো তুমি প্রমাণ করতে পারবে না। এই ঘরে তুমি আর আমি ব্যতীত কেউ উপস্থিত নেই। কিয়ৎক্ষণ আগে আমার বলা কথাগুলো তাই সকলের অজানাই রয়ে যাবে। সব সত্য জেনেও তুমি আমার কিছুই করতে পারবে না। তোমার মুখের কথা এখন তো আরই কেউ বিশ্বাস করবে না। নাজিয়াত হাসি মুখে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তৃপ্তি করে খাবারটুকু খেয়ে নাও। এই বলে নাজিয়াত বৃষ্টির রুম থেকে বেরিয়ে যায়। বৃষ্টি নাজিয়াতকে এতটা গুরুত্বের সাথে না দেখে ওর দিয়ে যাওয়া খাবারগুলো খেতে শুরু করে। অফিস থেকে বাড়িতে ফিরেছে কিছু সময় পূর্বেই বিভোর। বিছানায় বসে বিশ্রাম করছিল সে। সেই সময় নাজিয়াত বিভোরের পাশে এসে বসে মোবাইলটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার মোবাইল। বিভোর মোবাইলটা নিয়ে বলল, মোবাইল দিয়ে কি করলেন তা বলার সময় কি হয়েছে আপনার? গ্যালারি খুলে নিজেই দেখে নিন। বিভোর গ্যালারি খুলতেই সর্বপ্রথমে থাকা ভিডিওটা চালু করে। ভিডিওটা সম্পূর্ণ অন্ধকারে করা, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ভিডিওর ভিতর থেকে ভেসে আসা দুটো কণ্ঠ বিভোর স্পষ্ট শুনতে পাচ্ছে। একটি কণ্ঠ বৃষ্টি ও আরেকটি কণ্ঠ যে নাজিয়াতের তা বিভোর বুঝতে সক্ষম হয়েছে।
ভিডিওতে নাজিয়াত আর বৃষ্টির মাঝে হওয়া সম্পূর্ণ কথোপকথন শোনার পর বিভোরের মুখশ্রী জুড়ে রাগ ও অনুশোচনা দুয়েরই ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। নাজিয়াত নিজের ঠোঁটে স্মিত হাসির রেখা ফুটিয়ে তুলে মেঝের উপর দৃষ্টি স্থির করে রেখেছে। বিভোর অনুশোচনার স্বরে বলল, বৃষ্টি এতটা নিম্ন মানসিকতার কাজ করতে পারবে আমি ধারণাও করতে পারিনি। আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই। গতকাল সকলের সামনে আপনার সাথে করা ব্যবহারের জন্য ও আপনাকে অপমানমূলক কথা শোনানোর জন্য আমি ভীষণ লজ্জিত। আমাকে ক্ষমা করে দিয়েন আপনি। কিয়ৎক্ষণ পর নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, বিয়ের আগে আমার মা আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সব মেয়েকেই একদিন না একদিন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে হয়। স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে আসতে হয়। আর শ্বশুরবাড়িতে প্রতিটি মেয়ের সবথেকে নিরাপদ আশ্রয়স্থল হয় তার স্বামীর ভালোবাসার ছায়াতল। যেই মেয়ের ছায়াতল যত মজবুত হয় সেই মেয়ে তার বৈবাহিক জীবনে তত বেশি সুখী হয়। একজন মেয়ে যে কিনা তার 24 ভরে কাটানো প্রিয় বাসস্থান ও প্রিয় মানুষদের ছেড়ে স্বামী নামক মানুষটির হাত ধরে শ্বশুরবাড়িতে আসার দ্বিতীয় দিনের দিন দেখে যে তার স্বামীর তার প্রতি বিশ্বাস ও ভরসার জায়গাটা ভীষণ নড়বড়ে। মেয়েটির উপর বর্তানো দোষগুলোকে সে যাচাই বাছাই না করেই বাহ্যিক মানুষদের বলা কথাগুলোকে বিশ্বাস করে তাকে সর্বসম্মুখে অপমানমূলক কথা শোনায়। তখন সেই স্বামীর প্রতি মেয়েটির ঠিক কেমন অনুভূতি কাজ করতে পারে বলে মনে হয় আপনার? একটা সম্পর্কে ভালোবাসার সৃষ্টি করা ও সম্পর্কটাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া কি এতটাই সহজ? নাজিয়াতের বলা প্রতিটি শব্দ যেন বিভোরের বুকের গহীনে গিয়ে তীরের মতো বিঁধেছে। অনুশোচনা ও লজ্জাবোধ বিভোরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে ইতিমধ্যেই। কিয়ৎক্ষণ পর বিভোর নাজিয়াতের ডান হাত নিজের হাতের বাঁধনে নিয়ে বলল, চলুন আমার সাথে। আপনাকে দেওয়া সকালের কথাটা রাখার সময় এসে গিয়েছে। নাজিয়াত কোনো প্রত্যুত্তর করল না। বিভোর নাজিয়াতের হাত ধরে রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে উচ্চস্বরে বাড়ির সকলকে ডাকতে শুরু করে। বিভোরের ডাক শুনে বাড়ির সকলেই ড্রয়িং রুমে উপস্থিত হয়। পারভিন বললেন, কি হয়েছে ছোট খোকা, এভাবে ডাকাডাকি করছিস কেন? তোর বউ আবার কোনো কেলেঙ্কারি কাণ্ড করেছে নাকি? মালিনী কটাক্ষের স্বরে বলল, কেলেঙ্কারি কাণ্ড আর মিথ্যা নাটক করা ছাড়া এই মেয়ে তো ভালো কোনো কাজ করতে পারবে বলে মনে হয় না মা। শোন ছোট খোকা, এই মেয়ে যদি সত্যি আবারও কোনো কেলেঙ্কারি কাণ্ড করে থাকে আর তা যদি আমাদের সকলের সহ্যের বাহিরে চলে যায় তাহলে আজই এই মেয়েকে চিরতরের জন্য তোর জীবন আর এ বাড়ি ছাড়া করুন। পারভিন সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই বিভোর হুঙ্কার দিয়ে ওঠে। বিভোরের হুঙ্কারে পুরো বাড়ি যেন কেঁপে ওঠে। বিভোর রাগী স্বরে বলল, মা, বড় ভাবি, আমার বউয়ের এ বাড়িতে আসার এখনো 3 দিন পূর্ণ হলো না আর তোমরা আমারই সম্মুখে আমার বউকে এ বাড়ি ছাড়া করার কথা বলতে পারছো কি করে? আর আমার বউ কেলেঙ্কারি কাণ্ড ও মিথ্যে নাটক ছাড়া যে ভালো কিছু করতে পারে না, তোমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। পারভিন বললেন, এক রাতের ভিতরেই তো কি হয়ে গেল ছোট খোকা? তুই এই মেয়ের হয়ে কথা বলছিস কি করে? এই মেয়ে কি তোকে বশ করে নিয়েছে? এই মেয়ে, এই কোনো বশমন্ত্র দ্বারা তুমি আমার সহজ সরল ছেলেটাকে বশ করেছ বলো? বিভোর বলল, নাজিয়াত আমাকে বশ করেনি মা। আর গতকাল আমার বউ কোনো মিথ্যে নাটক করেনি। মিথ্যে নাটক করেছে অন্য কেউ। ব্যাস সেই সত্যটা আমার সামনে প্রকাশ হয়েছে। বিভোরের মুখে এরূপ কথা শুনে রত্না অবাক হয়ে এক হাত দিয়ে নিজের মুখ আলতোভাবে চেপে ধরে। পারভিন বললেন, অন্য কেউ করেছে মানে? কি বুঝাতে চাইছিস তুই ছোট খোকা? বিভোর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বৃষ্টি, তুই নিজ মুখে সম্পূর্ণ সত্যটা বলবি নাকি আমাকে বলতে হবে? বৃষ্টি বলল, আমি আবার কোনো সত্য বলতে যাব সবাইকে? বিভোর স্মিত হেসে বলল, আচ্ছা এখনো তুই স্বীকার করবি না? তাহলে আমি যেভাবে সম্পূর্ণ সত্যটা জানতে পেরেছি সেভাবেই উপস্থিত সবাইকে জানানোর ব্যবস্থা করতে হবে। এই বলে বিভোর ওর ফোনের সেই ভিডিও রেকর্ডটি চালু করে। রেকর্ড হওয়া সম্পূর্ণ কথাগুলো শোনার পর উপস্থিত সকলেই অত্যন্ত অবাক হয়ে যায়। বৃষ্টি বিভোরের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, এই রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। ছোট ভাইয়া, তুই তো জানিসই এখনের যুগটা কেমন আর কতটা আধুনিক। এই যুগে ইন্টারনেট ব্যবহার করে সাধারণ মানুষকে শত শতভাবে স্ক্যামের শিকার বানানো যায়। আর সবথেকে বড় কথা, আমি যদি সত্যিই এই কাজটা করে থাকতাম তাহলে আমি ওনার সামনে নিজের দোষের কথা স্বীকারই বা কেন করব? আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়। বৃষ্টি পুরো কথা শেষ করার পূর্বেই বিভোর বৃষ্টির গালে সজোরে একটা থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে পুরো পরিবেশ থমথমে বর্ণ ধারণ করে। বিভোর অত্যন্ত রাগী স্বরে বলল, তোকে আমার নিজের বোন বলতেই ভীষণ লজ্জা করছে। একে তো অন্যায় করেছিস, এখন তা সকলের সামনে প্রমাণ সমেত প্রকাশ হওয়ার পরেও জোর গলায় বলছিস তোকে ফাঁসানো হচ্ছে। ছি!
বৃষ্টি নিজের গালের উপর এক হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই সময় আকরাম বললেন, যদি আমার হাত আরেকটা থাপ্পড় খেতে না চাস তাহলে এক্ষুনি ছোট বৌমার কাছে ক্ষমা চা। আর এও বল যে আজ থেকে তুই নিজের সব কাজ নিজেই করবি, পাশাপাশি বৌমাদের সাংসারিক কাজে সমানতালে সহযোগিতাও করবি। বৃষ্টি কিছু সময় চুপ থাকার পর থমথমে স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিন। বিভোর বলল, আমাকে ক্ষমা করে দাও ছোট ভাবি। এভাবে বল, আর বলা কথাগুলোও বল। বৃষ্টি বিভোরের কথানুযায়ী সবটা বলে। বিভোর নাজিয়াতের সম্মুখে দাঁড়িয়ে বলল, স্বামী হিসেবে আমার উচিত ছিল আপনার উপর বর্তানো দোষের বোঝাকে হালকা করা, কিন্তু আমি আপনাকে ভুল বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, সকলের সামনে আপনাকে অপমানমূলক কথা শুনিয়ে দোষের বোঝার ভার আরও বাড়িয়ে দিয়েছিলাম। আমি আমার কাজের জন্য সত্যিই ভীষণ লজ্জিত, অনুতপ্ত। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি সকলের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আজকের পর আর কখনো আপনার উপর ছোট বড় কোনো দোষ বর্তানো হলে আগে সম্পূর্ণ বিষয়টাকে যাচাই বাছাই করে দেখব, তারপর যা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে তাই নিব। বিভোরের কণ্ঠে এরূপ কথাগুলো শুনে নাজিয়াত কিছুটা তৃপ্তি বোধ করে। নাজিয়াত তো এতটুকুই চেয়েছিল যে বিভোর তাকে সঠিকভাবে বুঝুক। আর সেইক্ষণটা নাজিয়াত দেখতে পারল। বৃষ্টি আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে দ্রুত কদমে নিজ রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। পরপরই বাকিরাও নিজ নিজ রুমে চলে যায়। আকরাম বিভোর আর নাজিয়াতের পাশে এসে দাঁড়িয়ে ওদের দুজনের মাথার উপর নিজের দুহাত রেখে হাসিমুখে বললেন, ছোট বৌমার প্রতি আমার বিশ্বাস ছিল। সে এমন নিম্ন মানসিকতার কাজ করতে পারে না আমি জানতাম। ছোট খোকা, তুই যে ছোট বৌমাকে সঠিকভাবে বুঝতে পেরেছিস দেখে ভীষণ ভালো লাগছে আমার। সারাজীবন তোরা সুখে শান্তিতে সংসার কর এই দোয়ার করি আমি। এই বলে আকরাম স্থান ত্যাগ করলেন। বিভোর বলল, আপনি আমাকে ক্ষমা করেছেন কি না বললেন না। যদি এভাবেই মারা যা। বিভোর পুরো কথা শেষ করার পূর্বেই নাজিয়াত বিভোরের মুখের উপর হাত রেখে চোখ রাঙিয়ে তাকায় ওর দিকে। পরক্ষণেই নাজিয়াত বিভোরের মুখের উপর থেকে হাত সরিয়ে বলল, চোখ বন্ধ করুন তো। চোখ বন্ধ করব কেন? উল্টো প্রশ্ন না করে চুপচাপ কখনো কোনো কাজ করা কি আপনার দ্বারা সম্ভব হয় না? বিভোর আর কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। নাজিয়াত নিজের চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দুহাত কোমরের উপর রেখে দুপায়ের আঙুলগুলোর উপর ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে বিভোরের বাম গালে নিজের কোমল ঠোঁট জোড়া স্পর্শ করে। সঙ্গে সঙ্গেই বিভোরের বুজে থাকা দুচোখ খুলে যায়। নাজিয়াত আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে একছুটে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বিভোর উপর গালের উপর হাত রেখে নাজিয়াতের করে যাওয়া কাজের কথা ভাবে। বিভোরের ঠোঁটে স্মিত হাসির রেখা ফুটে উঠে। পরক্ষণেই বিভোর এক হাতে নিজের মাথার পিছনের চুলগুলোতে হাত বুলিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে শুরু করে। রুমে প্রবেশ করে বিছানায় বসে মেঝের উপর দৃষ্টি স্থির করে রেখে নাজিয়াত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঠোঁটে লেগে আছে লজ্জা মেশানো হাসির রেখা। সেই সময় বিভোর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নাজিয়াতের উপর দৃষ্টি স্থির করে বলল, ক্ষমার ভাষা যদি হয় এত সুন্দর তাহলে বারবার দোষ করতে ও ক্ষমা চাইতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। বিভোরের মুখে এরূপ কথা শুনে লজ্জায় নাজিয়াত নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। নিজ রুমে বিছানায় বসে বৃষ্টির আগে ফোঁস করছে আর দুচোখ দিয়ে নোনা জল ফেলছে। সেই সময় রত্না আর মালিনী একসাথে বৃষ্টির রুমে প্রবেশ করে। দুই ভাবিকে একসাথে নিজ রুমে দেখে বৃষ্টি দুহাতে নিজের চোখের পানি মুছে নেয়। রত্না রুমের দরজা ভিতর থেকে আটকে দেয়। বৃষ্টি বলল, তোমরা যদি এখানে আমার হওয়া অপমানের জন্য মজা নেওয়ার নিয়ত নিয়ে এসে থাকো তাহলে এক্ষুনি চলে যাও। আমার মাঝে কাউকে এখন নিজের সামনে সহ্য করার ক্ষমতা নেই। মালিনী আর রত্না বিছানার কাছে আসে। মালিনী বৃষ্টির সম্মুখে বসে আর রত্না মালিনীর পাশেই দাঁড়িয়ে রয়। রত্না বলল, বৃষ্টি, তোমাকে আমরা নিজের ছোট বোন বলেই মনে করে এসেছি বিয়ের পর থেকে। বিগত 6-7 বছরে কখনো আমাদের আচরণে এমন কিছু লক্ষ্য করেছিলে যার জন্য তোমার মনে হয়েছে যে আমরা তোমাকে পর মনে করি বলো? বৃষ্টি চট করেই প্রতিউত্তর করল, গতকাল যখন তোমাদের বলেছিলাম আমার জন্য খাবার বানাতে তখন তো তোমরা নাই করেছিলে, ভুলে গিয়েছ নাকি? সেটা তো আমরা তোমার ভালোর কথা ভেবেই না করেছিলাম। তোমরা যদি আমার কথায় রাজি হতে তাহলে আমাকে সারাদিন না খেয়ে কাটাতে হতো না। আর না আমার মাথায় অমন বাজে পরিকল্পনা কাজ করত যে পরিকল্পনার জালে ওই মেয়েকে ফাঁসাতে গিয়ে নিজেকে ফাঁসতে হলো। মালিনী বলল, এই একটা মেয়ের জন্যই আমাদের সকলের জীবন নরকে পরিণত হয়ে গিয়েছে বলা চলে। গতকাল যখন নাজিয়াতকে সকলে আচ্ছা করে কথা শুনিয়েছিল, বিশেষ করে বিভোর, তখন আমার কি যে আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমায় বৃষ্টি। কিন্তু এত তাড়াতাড়ি সেই আনন্দে ছাই ঢেলে নাজিয়াত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে তাও ভাবতে পারিনি। রত্না বলল,
ওই মেয়ের উপর আমারও কম ক্ষোভ জমে নেই। দীর্ঘ 6 বছর পর ওই মেয়ে আমাকে বাধ্য করেছে কাজের মেয়ের মতো সংসারের কাজ করতে। ওকে আচ্ছা করে জব্দ করতে যা করা লাগে আমি করব। আমিও তোর সাথে আছি মেজো। বৃষ্টি, তুমিও আমাদের সাথে সঙ্গ দাও। একা তো ওকে জব্দ করতে পারলে না। আজ অনেক অপমানিত হতে হলো তোমায়। তাই এই অপমানের বদলা তোমার অবশ্যই নেওয়া উচিত বলে আমি মনে করি। বৃষ্টি কিয়ৎক্ষণ নীরব থাকার পর বলল, ঠিক আছে, আমি তোমাদের সঙ্গ দিতে রাজি আছি। কিন্তু কিভাবে ওই মেয়েকে জব্দ করবে তা কি ভেবেছ তোমরা? রত্না বলল, না, এখনো ভাবিনি। মালিনী বলল, এখনই কিছু করার প্রয়োজন নেই। আজ এত বড় একটা ঘটনা ঘটে গেল। বাবা আর বিভোরের চোখে নাজিয়াতের জায়গা এখন অনেক পাকাপোক্ত হয়ে গিয়েছে। তাই কয়েকটা দিন যেতে দাও। ততদিনে নিখুঁত একটা পরিকল্পনা সাজিয়ে নিব আমরা। মালিনীর কথায় ওরা দুজনেই সম্মতি জানায়। অতপর মালিনী আর রত্না বৃষ্টির রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে পারভিন বিছানায় শুয়ে আছেন। সেই সময় আকরাম রুমে প্রবেশ করে বিছানায় বসতে বসতে বললেন, আজ এমন চুপচাপ যে? কারোর নামে নিন্দে শোনানোর শক্তি জুগিয়ে উঠতে পারছ না নাকি নিজের মাঝে? আকরামের মুখে এরূপ কথা শুনে যেন পারভিনের অনুভব হলো আকরাম তার কাটা ঘায়ে সযত্নে নুন লঙ্কার মিশ্রণ লাগিয়ে দিলেন। পারভিন শোয়া অবস্থা থেকে উঠে বসে দাঁতে দাঁত চেপে বললেন, সবসময় আমাকে ঠ্যাস দিয়ে দিয়ে কথা শুনিয়ে কি শান্তি পাও তুমি বলো তো? আকরাম বিছানার সাথে পিঠ ঠেকিয়ে ভাবলেশহীন কণ্ঠে বললেন, যে যেমন কাজ করবে সে তো তেমনই ফল ভোগ করবে। তেমনি তুমি সবসময় যেমন আচরণ আমার সাথে ও বাকি 10 জনের সাথে করো তেমনি আচরণ আমাদের থেকেও ফেরত পাবে। এটা কি অস্বাভাবিক কিছু? সকলের সামনে মেয়েটাকে থাপ্পড় দেওয়ার কথা বললে, আবার সংসারের কাজেও হাত লাগাতে বললে, এসব বলতে গিয়ে কি তোমার মনে এতটুকুও মায়া দয়া কাজ করল না? কেমন বাপ তুমি? মায়া দয়া দেখানোর মতো প্রশংসনীয় কাজ কি করেছে তোমার মেয়ে? আর মেয়ে হয়ে জন্ম নিয়েছে যখন তখন সংসারের কাজে হাত লাগাতেই বা দোষের কি আছে? ওকে কি সারাজীবন আইবুড়ো বানিয়ে এই বাড়িতে বসিয়ে রাখতে চাও নাকি? বিয়ে দিতে হবে না কখনো? বিয়ের পর ওকে কি ওর শ্বশুর বাড়ির সবাই ওকে নরম গদির দোলনায় বসিয়ে ধুলু দিয়ে দিয়ে ঘুম পাড়াবে? আর ওর যখন যা খেতে মন চাইবে তা বানিয়ে ওর সামনে এনে রাখবে বলে মনে হয় তোমার? আকরামের করা এতগুলো প্রশ্নের কোনো উত্তর জানা নেই পারভিনের। পরক্ষণেই পারভিন পূর্বের ন্যায় বিছানায় শুয়ে পড়লেন। আকরাম স্মিত হাসলেন কেবল। রত্না রুমে প্রবেশ করতেই দেখল আহসান ওদের ছেলে আরমানের সাথে বিছানায় বসে খেলা করছে। রত্না শান্ত কণ্ঠে বলল, এত রাত হয়ে গিয়েছে, তুমি ছেলেকে নিয়ে এখনো খেলছ? কাল তো ওকে নিয়ে স্কুলে যাওয়ার কথা আছে। সকাল সকাল উঠতে হবে না? আহসান অবাক স্বরে বলল, কালই স্কুলে নিয়ে যেতে হবে কেন? আরও তো কয়েক মাস পর ভর্তি করাবে বলেছিলে। হুম, কয়েক মাস পরেই ভর্তি করাবো। কিন্তু কাল থেকে ওকে স্কুলে নিয়ে যাওয়া আশা করব। ভর্তি হওয়ার আগে স্কুলে যাওয়ার অভ্যাসটা করে নিতে পারবে তাহলে। হুম, ভালো সিদ্ধান্ত নিয়েছ। আরমান, এসো আমার কাছে। অনেক খেলা হয়েছে, আজ আর না। এখন ঘুমাতে হবে তোমায়। আরমান ভদ্র ছেলের মতো রত্নার কোলে উঠে পড়ে। অতপর রত্না আরমানকে নিয়ে ওর রুমে যায়, উদ্দেশ্য ওকে ঘুম পাড়ানো। নাজিয়াত বিছানা গোছাচ্ছিল। সেই সময় বিভোর ওয়াশরুম থেকে বেরিয়ে প্রতিদিনের ন্যায় সোফায় শুতে নিলে নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, বিছানায় এসে শুয়ে পড়ুন। বিভোর সোজা হয়ে বসে বলল, না না, আমি এখানেই ঠিক আছি। গত দুদিনে সোফার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আর এতটা অসুবিধা হয় না ঘুমাতে। বিছানায় আসতে বলছি আসুন। আপনি এখানে ঘুমাতে পারবেন না তো? এতটুকু জায়গায় মানায় নিতে আপনাকে অনেক বেগ পোহাতে হবে। নাজিয়াত বিভোরের দিকে তাকিয়ে বলল, আমি সোফায় ঘুমাবো এমন কথা কখন বললাম? তাহলে কি আপনি মেঝেতে ঘুমাবেন বলে ঠিক করেছেন? এ বাবা, এমনটা করার কোনো প্রয়োজন নেই। মেঝেতে শুলে শরীরে ব্যথা হবে। সকালবেলা শরীর নাড়াতে পারবেন না ঠিকভাবে। প্রয়োজনের থেকে অধিক বেশি বুঝেন আর বলেন, এটাই আপনার সবথেকে বড় সমস্যা, বুঝলেন? এই বলে নাজিয়াত বিভোরের কাছে গিয়ে ওর হাত ধরে ওকে টেনে বিছানার কাছে এনে দাঁড় করায়। বিভোর কিছু বলতে নিলে নাজিয়াত বিভোরের মুখের উপর নিজের হাত রেখে বলল, চুপচাপ এখানে শুয়ে পড়ুন। বিভোর আর কিছু না বলে বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে। পরক্ষণেই নাজিয়াত রুমের দরজা ভিতর থেকে আটকে দিয়ে বিছানার অন্য পাশে এসে সেখানে বসে পড়ে। বিভোর নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে অবাক স্বরে বলল, আপনিও বিছানায় ঘুমাবেন? না, আপনার উপরে উঠে ঘুমাবো। বিছানা বিছানার মতোই পড়ে থাকবে। কিন্তু আপনি আমার উপর উঠে ঘুমালে আমি কিভাবে ঘুমাবো?
একটা মানুষকে কি নিজের উপরে নিয়ে আর একটা মানুষ শান্তিতে ঘুমাতে পারে বলেন? নাজিয়াত বিবরের দিকে কিছুটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা শব্দও যদি উচ্চারণ করেছেন আপনি তাহলে আপনার মাথার চুলগুলো আমি একটা একটা ছিঁড়ে আপনাকে টাকলু বানিয়ে দিব বলে দিলাম। আর অল্প বয়সে টাকলু হলে আপনাকে কেমন দেখতে লাগতে পারে তাও ভেবে নিন বুঝলেন। বিভোর সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটের উপর একটা আঙুল রেখে ইশারায় বুঝায় যে সে আর একটা শব্দ উচ্চারণ করবে না এখন। নাজিয়াত সোজা হয়ে বসে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বিছানায় শরীর এলিয়ে দেয়। বিভোর আর নাজিয়াতের মাঝে এখন 1 হাত পরিমাণ দূরত্ব আছে। বিভোর ওভাবে থেকেই নিজের চোখ বুজে নেয়। কলেজে প্রবেশ করতেই পিছন থেকে কোনো পুরুষালী কণ্ঠে, এই যে মেয়ে, এভাবে অভদ্রের মতো পাশ কাটিয়ে চলে গেলে কেন? এমন বাক্য শুনে পিছন ঘুরে তাকায় বৃষ্টি। লক্ষ্য করে ওর থেকে কয়েক হাত দূরে একটা বেনাঞ্চের উপর সুদর্শন দেখতে 5-6 জন ছেলে বসে আছে। হয়তো তাদের মাঝ থেকেই কেউ বলেছে এমন। বৃষ্টি ছেলেগুলোকে ইশারায় জিজ্ঞাসা করে তাকেই ডাকা হয়েছে কিনা। ছেলেগুলোর মাঝে একজন হ্যাঁ সূচক জবাব দেয় মাথা নাড়িয়ে। বৃষ্টি ধীর পায়ে তাদের সম্মুখে দাঁড়িয়ে বলল, জি বলুন। ছেলেগুলোর মাঝামাঝি বসা সবথেকে সুদর্শন ছেলেটি বৃষ্টিকে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে বলল, আমরা তোমার সিনিয়র। বৃষ্টি স্বাভাবিক স্বরেই বলল, তো? অন্য একজন ছেলে বলল, তো মানে আবার কি? কলেজে নতুন এসেছো নাকি আজ? সিনিয়রদের সামনে পড়লে কি করতে হয় তা জানা হয়ে ওঠেনি তাই তোমার? এর আগেও কয়েকদিন কলেজে এসেছি, ক্লাসও করেছি, কিন্তু আপনাদের মতো কারোর দর্শন মিলেনি গত কয়েকদিনে, তাই নিয়ম কানুনও জানা হয়ে ওঠেনি। অন্য আরেকজন ছেলে কিছু বলতে নিলে সেই সুদর্শন ছেলেটি তাকে থামিয়ে দিয়ে বসা থেকে উঠে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি নাসির চৌধুরী। এই কলেজেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অনার্স 4র্থ বর্ষের স্টুডেন্ট। আর তুমি? একটু আগেই তো বললাম কয়েকদিন কলেজে এসেছি, তার মানে প্রথম বর্ষের হব। কেমিস্ট্রির স্টুডেন্ট হয়েও এতটুকু উপস্থিত বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে পারলেন না। বিষয়টা সত্যিই দুঃখজনক। এই বলে বৃষ্টি ওদের আর কিছু বলার সুযোগ না দিয়েই নিজের ডিপার্টমেন্টে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। নাসির নিজের বাড়ানোর হাতটা মুষ্টিবদ্ধ করে নামিয়ে নিয়ে বৃষ্টির যাওয়ার পানে তাকিয়ে রয়। বাকি ছেলেদের মাঝে একজন নাসিরকে উদ্দেশ্য করে বলল, প্রথম বর্ষের স্টুডেন্ট হয়েও তোকে এই এলাকার এমপির ছেলে নাসির চৌধুরীকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল আর তুই ওকে কিছু না বলেই ছেড়ে দিলই। বিষয়টা হজম করে নিতে পারছি না দোস্ত। নাসির কোনো প্রত্যুত্তর করল না। নাসিরের ঠোঁটে পরমুহূর্তেই ফুটে উঠল এক রহস্যময়ী হাসির রেখা। ড্রয়িং রুমে একা একা সোফায় বসে আছে নাজিয়াত। সেই সময় মালিনী ও প্রতীকের একমাত্র মেয়ে প্রেমা বুকের সাথে একটা খাতা ও কলম ধরা অবস্থায় নাজিয়াতের সামনে এসে দাঁড়ায়। নাজিয়াত প্রেমার উপর শান্ত দৃষ্টি স্থির করে বলল, তোমার কি কিছু চাই মামুনি? প্রেমা নিঃসংকোচে নাজিয়াতের দিকে ওর খাতা আর কলমটা বাড়িয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, ছোট চাচি, আমি এই অঙ্কটা সমাধান করতে পারছি না। কোচিংয়ে স্যার বুঝিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমার কাছে সমাধানটা অনেক কঠিন লেগেছিল, তাই ভালোভাবে বুঝতে পারিনি। তুমি কি আমাকে অঙ্কটা সহজভাবে সমাধান করতে সাহায্য করতে পারবে? তাহলে তোমাকে আমি আমার সিক্রেট বক্স থেকে একটা চকলেট দিব, যেই চকলেট আমি আরমানকেও দেই না কখনো, লুকিয়ে লুকিয়ে রাখি সবসময়। ছোট্ট প্রেমার মুখে এরূপ কথাগুলো শুনে নাজিয়াতের ঠোঁটে হাসি ফুটে ওঠে। নাজিয়াত সযত্নে প্রেমাকে নিজের পাশে বসিয়ে সহজ পদ্ধতিতে অঙ্কটা সমাধান করার নিয়মগুলো শিখিয়ে দিতে শুরু করে। কিয়ৎক্ষণ পর প্রেমাকে ওর রুমে না পেয়ে মালিনী ড্রয়িং রুমে আসতেই নাজিয়াতের সাথে বসে খাতা কলম নিয়ে কিছু করতে দেখে দ্রুত কদমে ওদের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, এখন আবার আমার বাচ্চা মেয়েটাকে নিজের হাতের মুঠোয় নেওয়ার কারসাজি চালাচ্ছ নাকি? তাহলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। মালিনীর এমন কথার ধরন ও চিন্তাধারা দেখে বিরক্তিতে নাজিয়াত শরীর রি রি করে উঠে যেন। প্রেমা হাসি মুখে বলল, মা দেখো, ছোট চাচি আমাকে কত সুন্দর ও সহজভাবে অঙ্কটা শিখিয়ে দিল। এই অঙ্কটা পরীক্ষায় আসলে তোমার মেয়ে 10-এ 10 পাবে দেখো। মালিনী দাঁতে দাঁত চেপে বলল, কাল থেকে তাহলে তোর কোচিং যাওয়া বন্ধ করে দিতে হবে। কোথাকার কোনো মূর্খ মেয়ে ছেলের সঙ্গ নিয়ে অঙ্ক সমাধান করতে বসেছে। এভাবে চলতে থাকলে তোর কপালে পাশও জুটবে না বুঝলি। মালিনীর মুখ থেকে এমন কঠিন কঠিন শব্দ শুনে প্রেমার চোখ মুখ কুঁচকে আসে। কারণ সে অনেকগুলো শব্দের মানেই বুঝে উঠতে পারেনি। মালিনী আবারও বলল, অঙ্ক যে পারছিস না আমাকে সে কথা একবারও বলেছিলি। বললে কি আমি করে দিতাম না? ওমা, গত মাসেই তো একটা অঙ্ক পারছিলাম না জন্য তোমার কাছে গিয়েছিলাম। তুমি দেখে বলেছিলে তোমাদের সময় নাকি অঙ্ক নামের কোনো বিষয়ই ছিল না, তাই তুমি অঙ্ক পারো না। এখন আবার এমন বলছো? উফহহ, কোথায় যে যাব আমি।
নাজিয়াতের সামনে প্রেমার মুখে এরূপ কথা শুনে অপমানে রাগে দুঃখে মালিনীর মেঝের উপর হাত পা ছড়িয়ে বসে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। নাজিয়াত ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রেমা সোফা ছেড়ে উঠে বলল, এখন থেকে যেই অঙ্কগুলো আমি সমাধান করতে পারবো না সেগুলো সহজভাবে সমাধান করা শিখতে আমি তোমার কাছেই আসবো ছোট চাচি। নাজিয়াত হাসি মুখে বলল, আচ্ছা মামনি, এসো তুমি। এখন যাও, পড়াগুলো সব শেষ করো। প্রেমা ভদ্র মেয়ের মতো স্থান ত্যাগ করে। নাজিয়াত মালিনীকে উদ্দেশ্য করে বলল, ছোট বাচ্চাদের কখনোই বড় বা ছোট কোনো ধরনেই মিথ্যা কথা বলা কিংবা মিথ্যা বুঝো দেওয়া উচিত না বড় ভাবি। ধীরে ধীরে ওরা যখন বড় হবে তখন সত্য মিথ্যার মাঝের ফারাকগুলো দেখতে পারবে ওরা। তখন আপনাদের সাথে ওদের সম্পর্কের মাঝে এক প্রকার দূরত্ব তৈরি হতে শুরু করবে। আর একটা সময় হয়তো দূরত্বের মাত্রা তার সীমা অতিক্রম করে ফেলবে, তখন সম্পর্কটা ফিকে হয়ে যাবে। তোমার থেকে জ্ঞান শুনতে চেয়েছি আমি। সুযোগ পেলেই ফ্রিতে জ্ঞান দিতে শুরু করো যে। যত সব। এই বলে মালিনী স্থান ত্যাগ করে। নাজিয়াত স্মিত হেসে সোফা ছেড়ে উঠে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সন্ধে বেলা। বিভোর সবেমাত্র অফিসের কাজ শেষ করে বের হয়েছে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে অফিসের দূরত্ব খুব একটা না হওয়ায় হেঁটেই রোজ যাওয়া আসা করে সে। মেইন রাস্তার পাশ দিয়ে ফুটপাথ ধরে হাঁটছিল বিভোর, সেই সময় হঠাৎ পায়ে হালকা টান অনুভব করে থেমে যায় সে। ঘাড় ঘুরিয়ে লক্ষ্য করে ওর পিছনে 8 থেকে 9 বছর বয়সী একজন ছেলে বাচ্চা ওর প্যান্টের নিচের অংশ হালকাভাবে টেনে ধরেছে। বাচ্চাটির পাশে একটা ছোট আকারের বালতি রাখা আছে যেখানে অনেকগুলো গোলাপফুল রাখা। গোলাপফুলগুলো প্রায়গুলোই শুকিয়ে গিয়েছে। বিভোর বাচ্চাটির সামনে হাঁটু ভাঁজ করে বসে শান্ত কণ্ঠে বলল, আজ কি একটাও ফুল বিক্রি হয়নি তোমার? বাচ্চাটি মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক জবাব দিল। বিভোর এবার বাচ্চাটির নাম জানতে চাইলে সে ইশারায় বোঝায় সে কথা বলতে জানে না। যারা কথা বলতে পারে না তাদের মাঝে বেশির মানুষই এমন আছেন যে কানেও শুনতে পারে না। সেক্ষেত্রে বাচ্চাটির কানে শুনতে পাওয়া কিছুটা ভালো হয়েছে ওর জন্য। বিভোর বাচ্চাটির থেকে জানতে চায় তার বাসায় কে কে আছে। বাচ্চাটি বিভোরের কোল দেখিয়ে ও দুহাত ভাঁজ করে ঘুমানোর ভান করে বুঝায় হয়তো তার মা আছে। এরপর দুহাত এপাশ ওপাশ দুলিয়ে হয়তো বোঝায় ঘরের ছোট কোনো সদস্য আছে, যে ওর ভাই বা বোন হতে পারে। আর সর্বশেষে সে মারার মতো কিছু বুঝাতে চায়। বিভোর এতে এতটুকু বুঝতে পারে যে ওর বাড়িতে ওকে কেউ মারেও। কে হতে পারে? ওর বাবা নাকি বড় ভাই? বিভোরের সাইড দিয়ে একটা বড় আকারের ট্রাক চলে যায় যার হেডলাইটের আলো বাচ্চাটির শরীরের উপর পড়লে বিভোর এক ঝলক দেখতে পায় বাচ্চাটির 2 হাতে ও 2 পায়ে 3 থেকে 4 ইঞ্চি করে জায়গা নিয়ে দাগ দাগ হয়ে আছে। হয়তো এগুলোই সেই মারের চিহ্ন। বাচ্চাটির অসহায়ত্ব বিভোরের মনে দাগ কাটে। বিভোর বাচ্চাটির পাশে রাখা সেই বালতিটা থেকে সবগুলো ফুল হাতে নিয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই টাকাটা নাও। তোমার এই সব ফুলগুলো আমি এই টাকার বিনিময়ে কিনে নিলাম। শোনো বাবু, এই রাস্তার মোড়ে ফুল ভালো বিক্রি করতে পারবে না তুমি। তোমাকে আরও একটু পিছনের দিকে যেতে হবে। পার্কের আশেপাশে ফুল নিয়ে ঘুরবা, দেখবা বেশিরভাগ ফুলই বিক্রি হয়ে গিয়েছে। আর যেদিন করে তোমার প্রয়োজন পূরণ হওয়ার মতো ফুল বিক্রি হবে না সেদিন করে তুমি ঠিক এই জায়গায় সন্ধ্যা পর আমার জন্য অপেক্ষা করবে। আমি তোমার সব ফুল আবার কিনে নিব। বিভোরের কথায় বাচ্চাটির ঠোঁটে মুগ্ধকর হাসির রেখা ফুটে উঠে, পাশাপাশি বাচ্চাটির চোখজোড়াও ছলছল করছে। হয়তো খুশির অশ্রুরা এসে ভিড় জমিয়েছে ওর চোখে। বাচ্চাটি কোনো সংকোচ না করেই বিভোরের গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। বিভোর যত্নের সহিত বাচ্চাটিকে শান্ত করে। এরপর ওর থেকে বিদায় নিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। বাড়ি ফিরে রুমে প্রবেশ করলে বিভোর নাজিয়াতকে রুমে দেখতে না পেয়ে হাতে থাকা শুকনো গোলাপফুলের তোড়াটা বিছানার একপাশে রেখে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে প্রবেশ করে। কিয়ৎক্ষণ পর নাজিয়াত রুমে প্রবেশ করতেই বিছানার উপর শুকনো গোলাপফুলের তোড়া দেখে কিছুটা অবাক হয়ে যায়। তোড়াটা হাতে নিতেই বেশ খানিকটা পাপড়ি মেঝের উপর ঝরে পড়ে। নাজিয়াত পাপড়িগুলো যত্ন নিয়ে উঠাতে উঠাতে বলল, সিনেমাতে দেখেছি স্বামী তার স্ত্রীর জন্য টাটকা ও সুঘ্রাণযুক্ত ফুলের মালা, গাজরা, চুড়ি নিয়ে আসে। আর উনি কিনা এনেছেন শুকনো গোলাপফুলের তোড়া। উফস আল্লাহ! এই মানুষটাকে ঠিক করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে যা বুঝতেছি। বিভোর ওয়াশরুমের দরজায় দাঁড়ানো অবস্থাতে বলল, আমাদের বাড়িতে তো মাটির উনুনে রান্না করার মতো ব্যবস্থা করা নেই। তাহলে কোথায় এত কাঠখড় পোড়াবেন আপনি? নাজিয়াত উঠে দাঁড়িয়ে ফুলের পাপড়িগুলো নিয়ে কর্নার র্যাকের কাছে এসে একটা একটা করে বই নিয়ে তার ভাঁজে ভাঁজে রাখতে রাখতে বলল, একজন মানুষকে উপযুক্ত মানুষ বানাতে কাঠখড় পুড়তে হবে, আমায় এর জন্য কোনো মাটির উনুনের প্রয়োজন নেই। মানুষকে আবার উপযুক্ত মানুষ বানায় কিভাবে? নাজিয়াত ধীর স্বরে বলল, আমার কাজ যখন সম্পন্ন হবে তখন আপনাকে একবার আয়নার সামনে দাঁড় করাবো।
তখন সামনে থাকা প্রতিচ্ছবি দেখলেই বুঝতে পারবেন মানুষ ও উপযুক্ত মানুষের মধ্যে পার্থক্য কি। নাজিয়াতের কথার ভাঁজ বিবরের বুঝে উঠতে সময় লাগে কয়েক সেকেন্ড। বিবরের কিছু বলার পূর্বেই নাজিয়াত বলল, আমার জন্য শুকনো ফুলের তোড়া এনেছেন দেখেও ভালো লাগলো অনেক। বিভোর সোজাসাপটা কণ্ঠে বলল, আপনার জন্য আনিনি তো। বিভোরের কণ্ঠে এরূপ কথা শুনে নাজিয়াত বইয়ের ভাঁজে পাপড়িগুলো রাখার কাজ থামিয়ে দিয়ে বলল, আমার জন্য কেনার উদ্দেশ্য না থাকলে এগুলো কিনে এই রুমে এনেছেন কেন? বিভোর রাস্তায় ঘটা সম্পূর্ণ ঘটনা নাজিয়াতকে খুলে বলে। বিভোর এত ভালো কাজে নাজিয়াতের মনে বিভোরের জন্য ভালো লাগার পরিমাণ আরও বেড়ে গেলেও বিভোর যে তার জন্য ফুলগুলো আনেনি এই একটা কথাই তার মনের এক কোণে খারাপ লাগার কালো মেঘ জমিয়ে রেখেছে। নাজিয়াত পরিস্থিতির মোড় পরিবর্তন করতে বিভোরকে খাওয়ার জন্য নিচে আসতে বলে রুম থেকে বেরিয়ে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একসাথেই রুমে প্রবেশ করে ওরা দুজন। নাজিয়াত বিছানা ঠিক করার কাজ সম্পূর্ণ করে। বিভোর বিছানার একপার্শ্বে দাঁড়িয়ে বলল, আমি কি আজও বিছানায় ঘুমাব? নাজিয়াত বিছানায় উঠে বসে বলল, গতকাল কি কোনো স্পেশাল দিন ছিল যে গতকাল বিছানায় শোয়া গিয়েছে আর আজও শোয়ার জন্য অনুমতি নিতে হচ্ছে? বিভোর নাজিয়াতের কথার ভাঁজ বুঝতে পেরে বিছানায় শুয়ে পড়ে। নাজিয়াত বেডসাইড ল্যাম্পটার আলো বাচ্চাটির করে নিজেও বিছানায় শরীর এলিয়ে দেয়। ভোর সকালে ঘুম ভাঙতেই নাজিয়াত অনুভব করে ওর পেট ভারী কিছু দ্বারা আবদ্ধ হয়ে আছে। হালকা হাতে চোখে ঘষা দিয়ে ঘুম ভাব অনেকটা কাটিয়ে চোখ মেলতেই দেখে বিবরের ডান হাত ওর পেটের উপর অবস্থান করছে। এই প্রথম কোনো পুরুষ নাজিয়াতের এত কাছাকাছি আসতে পেরেছে। এই পুরুষটি যে তার স্বামী, তাই নাজিয়াতকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার বিবরের আছে। নাজিয়াত ঘাড় হালকা বাঁকিয়ে বিবরের মুখশ্রী পানে দৃষ্টি স্থির করে। বিবরের সম্পূর্ণ মুখশ্রী জুড়ে ঘামের বিন্দু বিন্দু কণা জমে আছে, যা বিবরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। নাজিয়াত মনে মনে বলল, আপনি পুরুষ মানুষ, আপনাকে এত সুন্দর হতে কে বলেছিল? সুন্দর হওয়ার অধিকার শুধু নারীদের থাকা উচিত ছিল, আর পুরুষরা নারীদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে কেবল তাদের প্রশংসা করবে। এই নিয়মটা প্রকৃতির খাতায় বড় বড় অক্ষরে লিখে রাখা উচিত ছিল। এই বলে নাজিয়াত নিজের শাড়ির আঁচল টেনে তা দ্বারা বিবরের মুখশ্রীতে জমে থাকা ঘামের কণাগুলো আলতোভাবে মুছে দিতে শুরু করে। নাজিয়াতের কাজ প্রায় শেষের পথে সেই সময় বিবরের ঘুমও ভেঙে যায়। চোখ মেলতেই নিজেকে নাজিয়াতের অনেক কাছাকাছি ওর পেট জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখে চট করে ওকে ছেড়ে দিয়ে উঠে বসে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। ঘুমের মাঝে ভুলবশত আপনার পেটের উপর আমার হাত চলে গিয়েছিল। আসলে এক জায়গায় থাকতে গিয়েই এমন ভুল হয়ে গিয়েছে। আমি দয়া করে কিছু মনে করবেন না। আমি সত্যিই দুঃখিত আমার কাজের জন্য। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে এখন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে বিভোর। নাজিয়াত শোয়া থেকে উঠে বসে বলল, এমনভাবে দুঃখিত বলছেন যেন পরনারীকে স্পর্শ করে ফেলেছেন তাই মহাপাপ হয়ে গিয়েছে আপনার দ্বারা। পৃথিবী এখন ধ্বংস হয়ে যাবে আপনার এমন কাজের জন্য। নাজিয়াতের মুখে এমন কথা শুনে বিভোর অবাক স্বরে বলল, আমার এমন কাজে আপনি কিছু মনে করেননি সত্যি? নাজিয়াত লজ্জা শরম ভুলে চট করে বিভোরের কোলের উপর বসে পড়ে। নাজিয়াতের এমন কাজে বিভোর নিজেই লজ্জা পাওয়ার পাশাপাশি অনেক অবাক হয়। বিভোর দ্রুততার স্বরে বলল, আপনি কি করলেন? আমার কোলে এভাবে বসলেন কেন? নামুন বলছি। নামব না। আমার স্বামীর কোলের উপর বসার সম্পূর্ণ অধিকার আমার আছে। আপনি আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারেন না। বিভোর নাজিয়াতকে ধরে নিজের কোল থেকে নামিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমি একজন পুরুষ মানুষ হয়ে লজ্জা পাচ্ছি আর আপনি মেয়ে হয়েও এমন এমন কথাগুলো বলছেন কি করে? লজ্জা পেলে বংশবৃদ্ধি হবে কি করে? আপনার বাবা মায়ের বড় দুইজন ছেলের দ্বারা দাদা দাদি হওয়ার শখ পূরণ হলেও আমি আমার বাবা মায়ের বড় সন্তান হওয়ায় তাদের নানা নানি হওয়ার শখ পূরণ করার বিশাল দায়িত্ব আমার উপর বর্তেছে। তাই স্বামী যদি শুভ কাজ করতে লজ্জা পায় তাহলে স্ত্রী হিসেবে কিছুটা নির্লজ্জ হয়ে কাজটাকে তার জন্য সহজ করে দেওয়া আমার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। নাজিয়াতের মুখে একের পর এক এমন লাগাম ছাড়া কথা শুনে বিভোরের কান দিয়ে গরম ধোয়া বের হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে যেন। বিভোর আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে তোয়ালে নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে। নাজিয়াত বিভোরের যাওয়ার পানে তাকিয়ে শব্দ করে হাসতে শুরু করে। প্রতিদিনের ন্যায় যথাসময়ে কলেজে এসেছে বৃষ্টি। মূল গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই লক্ষ্য করে গতকাল যে স্থানে নাসির ও তার বন্ধুরা বসেছিল আজ সে স্থান ফাঁকা পড়ে আছে। বৃষ্টি মনে মনে ভাবে, সিনেমাতে দেখেছিলাম সুন্দরী নায়িকা কলেজে আসার পর কলেজের সুদর্শন নায়কের নজরে পড়ে। এরপর নায়ক প্রতিদিন একটু একটু করে নায়িকার সাথে কথা বলে বলে ভাব জমানোর চেষ্টা করে। তারপর নায়ক একটা সময় নায়িকাকে প্রপোজ করে নিজের বানিয়ে নেয়। এক্ষেত্রে শুরুর সময়ে নায়িকার অ্যাটিটিউড থাকে ভালো।
কারণ অ্যাটিটিউড না দেখালে সুদর্শন নায়ক সেই নায়িকাকে সস্তা মনে করে। তেমনটা ভেবেই গতকাল ওই নাসির চৌধুরীকে অ্যাটিটিউড দেখিয়েছিলাম। আর আজই সে হাওয়া। এ কেমন ছেলেরে বাবা! আমাকে খুঁজছিলেন আর আমারই কথা ভাবছিলেন বুঝি। আচমকা পুরুষালী কণ্ঠে এমন বাক্য শুনে বৃষ্টি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। পাশ ফিরতেই দেখে ওর পাশে নাসির হাসিমুখে দাঁড়িয়ে আছে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু পরিহিত অবস্থায় নাসিরকে আজ আরও বেশি সুদর্শন লাগছে বৃষ্টির কাছে। নিজের দৃষ্টি যেন নাসিরের থেকে ফেরাতেই ইচ্ছে করছে না বৃষ্টির। তবুও নিজেকে শক্ত রেখে দৃষ্টি অন্যত্র সরিয়ে বৃষ্টি বলল, আপনাকে খোঁজার বা আপনার কথা ভাবার মতো এত বাড়তি সময় আমার নেই। নাসির হাসি মুখে বলল, তাহলে আমি যেখানে বসেছিলাম গতকাল কলেজে ঢুকতেই আপনার নজর ঠিক সেখানেই পড়েছিল কেন? পড়তেই পারে। এই কলেজে যেহেতু পড়াশোনা করি আমি, সেহেতু এই কলেজের সর্বত্র নজর ঘোরানোর অধিকার আমার আছে। এই বলে বৃষ্টির সামনের দিকে হাঁটতে শুরু করে। নাসির ও বৃষ্টির সাথে সাথে উল্টো হয়ে হাঁটছে। নাসিরের দৃষ্টি বৃষ্টির উপর স্থির। নাসির বলল, আপনার নামটা এখনো জানা হলো না। নামটা কি বলা যাবে? বৃষ্টি মনে মনে ভাবল, বেশি অ্যাটিটিউড দেখাতে গেলে যদি এতে সুদর্শন ছেলেটা আমার হাত থেকে বেরিয়ে যায় তখন কি হবে? নামটা বরং বলেই দেই। এই ভেবে বৃষ্টি বলল, আমার নাম বৃষ্টি। আপনার মতোই সুন্দর, কিন্তু আপনার নামটি? নাসিরের এমন কথায় বৃষ্টি মনে মনে খুশি হয় অনেক। এমন সুদর্শন ছেলের মুখে নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনতে হয়তো সব মেয়েরই ভালো লাগবে। সেই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করে ওর সামনে কিছুটা জায়গা জুড়ে কাদা জমে আছে। নাসির যেভাবে ওর তালে তাল মিলিয়ে হাঁটছে তাতে ওর সামনে কি আসতে চলেছে তা বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। বৃষ্টি বলল, সামনের দিকে দেখে হাঁটুন, নয়তো আপনি যেমন সুদর্শন হয়ে কলেজে এসেছেন তেমন সুদর্শন হয়ে কলেজ থেকে বাড়ি ফিরতে পারবেন না। নাসির বৃষ্টির কথাকে ততটা গুরুত্ব দেয় না। ওভাবেই বৃষ্টির সাথে চলতে থাকে। যার ফলে আরও কিছুটা পথ সামনে আসতেই কাদা পানিতে পা পিছলে গিয়ে সেখানেই পড়ে যায় নাসির। বৃষ্টি কিছুটা সরে আসে যেন ওর শরীরে কাদা পানিগুলো ছিটকে না আসে। নাসিরের শার্ট ও প্যান্টের পিছন অংশ কাদায় মেখে একাকার অবস্থা হয়ে গিয়েছে। বৃষ্টি নাসিরের কিছুটা কাছে এসে দাঁড়িয়ে বলল, বলেছিলাম সামনের দিকে দেখে হাঁটতে। কথা না শোনার ফল বোঝা হয়ে গিয়েছে এতক্ষণে নিশ্চয়ই। এই বলে বৃষ্টি ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করতে করতে নাসিরের দিকে হাত বাড়িয়ে দেয় কাদা পানি থেকে ওর উঠার সুবিধার্থে। নাসির বৃষ্টি হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল, যদি কথাটা শুনতাম তাহলে আপনার কোমলমতি হাত ধরে উঠার সুযোগ মিস করে ফেলতাম। এই সুযোগ উপভোগ করার মাধ্যমে কাদা পানিতে পড়ে যাওয়ার দুঃখ আমার মন থেকে মুছে গিয়েছে। এই বলে নাসির সামনের দিকে অগ্রসর হতে শুরু করে। বৃষ্টি নাসিরের যাওয়ার পানে তাকিয়ে বলল, ইনিই কি তবে আমার স্বপ্নে দেখা সেই সুপুরুষ, যার জন্য এতগুলো বছর ধরে অপেক্ষা করছি আমি? উনার আজকের বলা কথাগুলো আমার এত ভালো লাগছে কেন? তবে কি অবাস্তব সিনেমার মতোই আমার বাস্তব জীবনের গল্প হতে চলেছে? সবেমাত্র গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল মালিনী। সেই সময় প্রতীক রুমে প্রবেশ করে বিছানার উপর একটা গহনার বাক্স ছুঁড়ে মেরে কিছুটা রাগী স্বরে বলল, এই নাও তোমার আরও 100 দাবি করা গহনা। মালিনী বিছানার বসে গহনার বাক্সটা হাতে নিয়ে তা খুলে গহনাটা ভালোভাবে দেখতে দেখতে বলল, এত সুন্দর আর দামি গহনা কেউ এভাবে ছোড়াছুড়ি করে? যদি ভেঙে যেত তখন তো পুনরায় ঠিক করতে তোমারই অর্থ ব্যয় করতে হতো। মালিনী, একটা কথা স্পষ্টভাবে বলছি, মাথায় ঢুকিয়ে নাও। বাবার থেকে নেওয়া জমি জমাগুলোর মাঝে এখন আমার হাতে হাতে গোনা কয়েক শতক জমিই বেঁচে আছে। তাই আমি আগামীতে তোমাকে নতুন কোনো স্বর্ণের গহনা আর বানিয়ে দিতে পারবো না। এখন থেকে আমি ভালোভাবে চাষাবাদ করে বন্ধকে রাখা জমিগুলো সব খোলার ব্যবস্থা করব। তারপর সবগুলো জমি একত্রে চাষ করা শুরু করব। এতে যদি আমার লাভ অনেক হয় তবেই আমি তোমাকে টুকটাক করে কিছু গহনা বানিয়ে দিতে পারব। এরপরও তুমি যদি স্ত্রী হয়ে আমার সামর্থ্য না বুঝে বড় বড় বায়না করো তাহলে তোমার সাথে আর সংসার করা তখন আমার পক্ষে আর সম্ভব হবে না। এই বলে প্রতীক মালিনীকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুততার সাথে রুম থেকে বেরিয়ে যায়। মালিনী বাঁকা হেসে বলল, এই গহনাটা আনানোর পিছনে যে আমার সাজানো অনেক বড় পরিকল্পনা লুকিয়ে আছে। তুমি তা বুঝবে না স্বামী সাহেব। বিকেল বেলা গহনার বাক্সটা হাতে নিয়ে হাসিমুখে মালিনী রত্নার রুমে প্রবেশ করে। রত্না বিছানায় বসেছিল। মালিনী রত্নার সম্মুখে বসে বলল, মেজ, তোর সবথেকে দামি আর সুন্দর শাড়িটা বের করে আনো তো। রত্না অবাক দৃষ্টি নিয়ে মালিনীর দিকে তাকিয়ে বলল, কেন কেন? আমার শাড়ি দিয়ে তুমি কি করবে বড় ভাবি? আর কাজ আছে, নিয়ে আয় আগে।
তারপর বলছি কি করব। এই গহনার বাক্সে কি তোমার গহনা রাখা আছে? বড় ভাইয়া কি আবারও তোমাকে নতুন গহনা গড়িয়ে দিয়েছেন বড় ভাবি? হ্যাঁ, আজই নিয়ে এসেছে সোনারের দোকান থেকে। গহনাটা অনেক ভারী আর ডিজাইনটাও এত নিখুঁত সুন্দর যে এর প্রশংসা করে শেষ করা যাবে না মেজো। রত্না ভ্রুযুগল কিনাঞ্চিত কুচকে নিয়ে বলল, আমার সবথেকে দামি আর ভালো শাড়িটার সাথে এই গহনা পরে কোথাও যাওয়ার পরিকল্পনা করেছ নাকি? তাহলে কিন্তু আমি আমার শাড়ি তোমাকে দিতে পারবো না। কোথায় না কোথায় যাবে তুমি? দাগ লেগে গেলে আমার ও তো সুন্দর শাড়িটা আর পরবর্তীতে পরার যোগ্য থাকবে না। রত্নার মুখে এরূপ কথা শুনে মালিনীর শরীর যেন রাগে জ্বলতে শুরু করেছে। মালিনী দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কি তুই এত ছোট লোক মনে করেছিস মেজো যে তোর শাড়ি পরিধান করে আমাকে কোথাও ঘুরতে যেতে হবে? লাখ লাখ টাকা ব্যয় করে স্বামীর থেকে এত এত স্বর্ণের গহনা বানিয়ে নিতে পারছি আর দামি শাড়ি কিনতে পারবো না বলে তোর মনে হয়? আমার আলমারিতে কত কত শাড়ি এখনও নিখাত ভাজেই পড়ে আছে তা সম্পর্কেও কোনো ধারণা করতে পারবি না তুই, বুঝলি? তাই কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলিস। রত্না মাথা নিচু, মুখ বাঁকায় কেবল। সেই সময় বৃষ্টি ওদের রুমে প্রবেশ করে বলল, যাক, তোমরা দুজন যখন একসাথেই আছো তাহলে দুজনকে একসাথেই প্রশ্নটা জিজ্ঞাসা করা যাবে। রত্না আর মালিনী ঘাড় ঘুরিয়ে বৃষ্টির দিকে তাকায়। রত্না বলল, তোমার আবার কি প্রশ্ন করার ইচ্ছে হচ্ছে? বৃষ্টি ওদের পাশে এসে দাঁড়িয়ে বলল, সময় যত যাচ্ছে ওই মেয়ে এ বাড়িতে নিজের জায়গা তত মজবুত করে নিচ্ছে, যা আমার পক্ষে সহ্য করা আর সম্ভব হচ্ছে না। তোমরা তো বলেছিলে ওই মেয়েকে জব্দ করার জন্য নিখুঁত কোনো পরিকল্পনা সাজাবে। তা কি সাজাতে পেরেছ? নাকি আরও সময়ের প্রয়োজন তোমাদের? যদি প্রয়োজন হয় তাহলে তোমরা তোমাদের পরিকল্পনা তোমাদের কাছেই রাখো, আমি আমার মতো করে একটা পরিকল্পনা সাজিয়ে ওই মেয়েকে জব্দ করার ব্যবস্থা করব। মালিনী বাঁকা হেসে বলল, নিখুঁত একটা পরিকল্পনা তো আমি ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছি বৃষ্টি। এখন শুধু কাজে করা বাকি। এই পরিকল্পনাতেই নাজিয়াত এমন জব্দ হওয়া হবে যে পরবর্তীতে আমাদের মুখে মুখে একটা টু শব্দও করার সাহসও পাবে না। রত্না অবাক স্বরে বলল, বড় ভাবি, তুমি নাজিয়াতকে জব্দ করার পরিকল্পনা সাজিয়েও ফেলেছ, অথচ এত সময় হলো আমার রুমে এসেছ কিন্তু এ বিষয়ে কিছুই বললে না আমাকে। মালিনী নাক ছিটকে রাগী স্বরে বলল, তখন থেকে যে তোকে তোর সবথেকে সুন্দর আর দামি শাড়িটা বের করে আনতে বলছি, কথা কি গায়ে লাগিয়েছিস? ওই শাড়ি আর আমার গহনা দিয়েই নাজিয়াতকে আচ্ছাভাবে জব্দ করব আমি, বুঝলি? মালিনীর মুখে এরূপ কথা শুনে রত্না হাসিমুখে দ্রুততার সাথে বিছানা থেকে নেমে আলমারি খুলে নিজের সবথেকে দামি আর সুন্দর শাড়িটা বের করে পুনরায় মালিনীর সম্মুখে এসে বসে পড়ে। অতঃপর মালিনী রত্না আর বৃষ্টিকে নিজের পরিকল্পনা সম্পর্কে অবগত করে। মালিনীর পরিকল্পনা শুনে রত্না খুশিতে একবার তালি দিয়ে বলল, আরে বাহ, এবার মেয়ে তুমি নিজেকে বাঁচাবে কি করে? মালিনী বলল, আস্তে কথা বল। এখনই চিল্লা পাল্লা করে পুরো পাড়ার লোকদের জানিয়ে দিবি নাকি? রত্না এক হাত দিয়ে আলতোভাবে নিজের মুখ চেপে ধরে এক্সাইটমেন্টকে দমিয়ে রাখার চেষ্টা করে। মালিনী বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, বৃষ্টি, আমি তো পরিকল্পনা জানিয়ে দিলাম। এবার হাতে কলমে এই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব তোমার। তারপর সকলের সামনে যেই নাটক করা লাগবে তা আমি আর মেজই করতে পারব। আচ্ছা ঠিক আছে, পরিকল্পনা তাহলে আজই বাস্তবায়ন করা হোক। রত্না আর মালিনীও বৃষ্টির কথায় সম্মতি জানায়। রাত ৮টা। বিভোর নিজের রুমে সোফায় বসে অফিসের কিছু ফাইল চেক করছিল। এই ফাইলগুলো ঠিকঠাক করে আগামীকাল ওকে বসের কাছে জমা করতে হবে। কাজ করার ফাঁকে ফাঁকে বিভোর এক হাতে নিজের মাথার চিপে প্রেসার দিচ্ছিল হালকা, আর একটু পর পর চোখে থাকা চশমাটা খুলে মুছছিল। নাজিয়াত বেশ কিছু সময় ধরে বিছানায় বসে বিভোরের এই কাজগুলো দেখছিল। পরক্ষণেই বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে নিচে আসে। ড্রয়িং রুমের সোফায় বৃষ্টি, মালিনী আর রত্না একত্রে বসে গল্প করছিল। নাজিয়াত ওদের পাশ কাটিয়ে রান্নাঘরে প্রবেশ করে চা বানাতে শুরু করে। কাজ করার সময় নাজিয়াত ওদের তিনজনের কথোপকথনও হালকাভাবে শুনতে পারছিল। মালিনী বলল, মেজো, বৃষ্টি জানো তোমরা আজ প্রতীক আমার জন্য অসম্ভব সুন্দর একটা স্বর্ণের গহনা বানিয়ে এনেছে। গহনাটা এত ভারী আর তার কাজও এত নিখুঁত যে আমি গহনাটার উপর থেকে নিজের দৃষ্টিই সরাতে পারছিলাম না। রত্না বলল, কি বলছো বড় ভাবি, এত সুন্দর ছিল গহনাটা? আমার তো দেখতে ইচ্ছে করছে ভীষণ। জানো, কিছুদিন আগে আহসান ও আমার জন্য অনেক দামি আর সুন্দর একটা বেনারসি শাড়ি এনেছিল। শাড়িটার ভাঁজই এখনো খুলিনি আমি। বৃষ্টি বলল, বড় ভাবি, মেজো ভাবি, আমারও তোমাদের শাড়ি আর গহনাটা দেখতে ভীষণ ইচ্ছে করছে। তোমরা গিয়ে নিয়ে এসো প্লিজ, দেখব আমরা সবাই।
সেই সময় নাজিয়াত চায়ের কাপ নিয়ে ওদের পাশ কাটিয়ে চলে যায় নিজ রুমে। মালিনী বাঁকা হেসে বলল, বোমা ফাটানোর সময় এসে গিয়েছে। নাজিয়াত রুমে প্রবেশ করে বিভোরের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আদা, লং আর গোলমরিচ দিয়ে কড়া করে লাল চা বানিয়ে এনেছি। এটা পান করুন। দেখবেন মাথা ব্যথা কমে যাবে আর কাজ করতেও সুবিধা বোধ হবে। বিভোর নাজিয়াতের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, আপনি কি করে বুঝলেন যে আমার মাথা ব্যথা করতেছে? যেভাবে মাথার চিপ চাপছিলেন আর একটু পর পর চশমা খুলে মুছামুছি করছিলেন তা দেখে একজন ছোট বাচ্চাও বুঝে যেত যে আপনার মাথা ব্যথা করছে। বিভোর চায়ের কাপটা নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। সত্যি এখন আমার এই চায়ের খুব প্রয়োজন ছিল। শুক্রিয়া। এই বলে নাজিয়াত পুনরায় বিছানায় বসে পড়ে বিভোর চা পান করতে শুরু করে। কিয়ৎক্ষণ পর হঠাৎ নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে বিভোর আর নাজিয়াত দ্রুততার সাথে রুম থেকে বেরিয়ে নিচে আসে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রত্না আর মালিনী উচ্চস্বরে কান্না করতে করতে একসাথে বলছে, হায় হায় রে, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে। আমাদের এত দামি শাড়ি আর স্বর্ণের গহনাটার উপর কোনো কালনাগিনীর নজর পড়ল রে। গহনাটা এখনো পরলাম না, শাড়ির ভাঁজটা এখনো খুললাম না, তাতেই চুরি করে নিল। আল্লাহ, আমাদের কি হলো? ওদের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির বাকি সদস্যরাও ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই। পারভিন বললেন, এভাবে গলা ছেড়ে মরা কান্না জুড়ে বসেছ কেন তোমরা শুনি? কি হয়েছেটা কি? রত্না আর মালিনী ওদের শাড়ি আর গহনা হারানোর কথা জানায় আবারও সকলকে। প্রতীক বলল, মালিনী শান্ত হও। রত্না বোন তুমিও শান্ত হও। এভাবে কান্না করলে তো কোনো সমস্যার সমাধান হবে না। আর মালিনী, তোমাকে তো দুপুর বেলায় গহনা এনে দিয়েছিলাম আমি। তুমি তখনই আলমারিতে উঠিয়ে রাখোনি নাকি? মালিনী বলল, রেখেছিলাম তো। একটু আগে রত্না আর বৃষ্টি গহনাটা দেখতে চাইল, তখন আমি রুমে গিয়েছিলাম গহনাটা আনতে। আলমারি খুলে দেখি গহনাটা সেখানে নেই। রত্নাও একই কথা বলল। প্রতীক অবাক দৃষ্টিতে মালিনীর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি তো অনেক সময় ধরেই রুমে বসে আছি। মালিনী একটু আগে রুমে আসলো কখন? আর আলমারি বা খুলল কখন? নাকি আমারই খেয়াল নেই? আকরাম গম্ভীর স্বরে বললেন, আজ তো এ বাড়িতে বাহিরের কেউ আসেনি। তাহলে তোমাদের আলমারি থেকে গহনা আর শাড়িকে নিতে যাবে? তোমরা হয়তো ভালোভাবে দেখোনি। মালিনী বলল, দেখেছি বাবা, খুব ভালোভাবেই দেখেছি আমি আমার আলমারি। সেখানে সব গহনাই রাখা আছে, কিন্তু প্রতীক আজ যে গহনাটা এনে দিয়েছে কেবল সেটাই নেই। রত্নাও মালিনীর কথার তালে তাল মিলায়। বৃষ্টি বলল, বাহিরের কেউ যেহেতু আসেনি তার মানে বাড়ির কেউ এই কাজ করেছে। লোভ সামলাতে না পেরে গহনা আর শাড়ি দুইই চুরি করেছে। আহসান বলল, বাড়ির কেউ এমন কাজ করবে তুই ভাবছিস কি করে বৃষ্টি? বাবা তো নিজেই বলল বাহিরের কেউ আজ আসেনি বাড়িতে। গহনা বা শাড়ির তো হাত পা নেই যে নিজে নিজে হেঁটে বাহিরে চলে যাবে। নিশ্চয়ই কেউ সরিয়েছে। তুই কাদের সন্দেহ করছিস? অনেককে সন্দেহ করার প্রশ্নই আসছে না। আমার সন্দেহ কেবল একজনের উপরেই গিয়ে পড়ছে। পারভিন বৃষ্টির কথার ভাঁজ বুঝতে পেরে বললেন, ছোট বৌমা, তবে কি তুমি বড় বৌমা আর মেজ বৌমার শাড়ি ও গহনা চুরি করেছ? পারভিনের মুখে এরূপ কথা শুনে এত সময় ধরে নীরব হয়ে থাকা নাজিয়াত বলল, মা, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে হতে পারি, কিন্তু লোভী বা চোর নই। মালিনী বলল, এ বাড়িতে এর আগে কখনো কারোর কোনো জিনিস চুরি হয়নি। তুমি আসার পরই হলো চুরিটা। তবুও তুমি জোর গলায় বলছো তুমি চুরি করনি। রত্না বলল, চোরের মায়ের বড় গলা, জানোই তো বড় ভাবি। আকরাম বললেন, এর আগেও ছোট বৌমার উপর মিথ্যে দোষ চাপানোর চেষ্টা করেছিল বৃষ্টি। এখন তোমরাও তেমন চেষ্টা করছো না তো বৌমারা? রত্না নিজের দুগালে আলতো হাতে বাড়ি মারতে মারতে বলল, বাবা, আপনি কি বলছেন? আপনার ছোট বৌমা কি আমাদের শত্রু নাকি যে ওর সাথে শত্রুতা করতে যাব আমরা? বৃষ্টি বলল, ছোট ভাবির রুম চেক করা হোক। তাহলেই প্রমাণ হয়ে যাবে সে আদেও চুরি করেছে কিনা। নাজিয়াত বিভোরের দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বিভোর তো নাজিয়াতকে শেষবার কথা দিয়েছিল সে নাজিয়াতের উপর আর কখনো কোনো দোষ বর্তাতে দিবে না। নিজে ওকে নির্দোষ প্রমাণ করবে। তাহলে আজও বিভোর নীরব কেন? আকরাম রাগী স্বরে বললেন, রুম চেক করা হবে মানে কি? একজন নির্দোষ মানুষের রুম চেক করাতে তার আত্মসম্মানে কতটা আঘাত লাগতে পারে তা কি জানিস তুই বৃষ্টি? কোনো রুম চেক করা করি হবে না। গহনা, শাড়ি হারিয়ে গিয়েছে তো গিয়েছে, পুনরায় তা গড়িয়ে দেওয়া হবে। পারভিন বললেন,
যদি সত্যিই তোমার ছোট বৌমা চুরি করে থাকে তখন তো ওই গহনা বিক্রি করে নিজের বাবার বাড়িতেই পাঠাবে টাকাগুলো, আর শাড়িটা হয়তো নিজের মা বা বোনকে দিবে পরিধানের জন্য। এরপর তো আরও বড় ধরনের চুরি করার সাহসও পাবে সে। সেটা বুঝি খুব ভালো হবে। সেই সময় বিভোর বলল, মা ঠিকই বলেছে বাবা। বড় ভাবি, মেজ ভাবি, তোমরা সবাই এসো, রুম চেক করে দেখবে। বিভোরের এই কথাটা যেন নাজিয়াতের কলিজায় গিয়ে বিঁধে। সে ছলছল নয়নে বিভোরের দিকে তাকিয়ে আছে। অতপর বিভোর সহ বাকিরা সিঁড়ি বেয়ে উপরে নাজিয়াত আর বিভোরের রুমে যায়। নিচে নাজিয়াত আর আকরাম দাঁড়িয়ে আছেন। আকরাম নাজিয়াতের কাছে এসে ওর মাথার উপর নিজের হাত রেখে বললেন, যে নারীর স্বামী নামক খুঁটিটা নরভরে হয় সে নারী সুখী হতে পারে না রে মা। আমি আমার ছেলেটাকে সঠিক মানুষ বানাতে পারিনি হয়তো। নাজিয়াত প্রত্যুত্তরে কিছু বলল না। নাজিয়াত আর বিভোরের রুমে এসে আহসান, প্রতীক, পারভিন নানান জায়গায় তল্লাশি করতে শুরু করে। আনাচে কানাচে কোথাও বাকি রাখে না। বৃষ্টি আলমারি খুলে যেই স্থানে শাড়ি আর গহনাটা রেখেছিল সেই স্থানটি উলট পালট করে কিছুই পায় না দেখে মনে মনে বলল, এখানেই তো রেখেছিলাম। নেই কেন? তবে কি মেয়েটা দেখে নিয়েছিল যে এখানে গহনা আর শাড়িটা রাখা হয়েছে, তাই নিজেকে বাঁচাতে আগেই সব সরিয়েছে? এমনটা হলে তো পুরো পরিকল্পনাই বৃথা যাবে। রত্না আর মালিনীও সকলকে দেখানোর উদ্দেশ্যে খোঁজাখুঁজি করছে আর একটু পর পর আর চোখে বৃষ্টিকে দেখছে। বৃষ্টি এখনো কেন গহনা আর শাড়িটা বের করছে না তার কারণ রত্না বা মালিনী কেউই বুঝে উঠতে পারছে না। খোঁজাখুঁজির অনেক সময় পেরিয়ে গেলেও কোথাও শাড়ি বা গহনার একটু অংশও কেউ খুঁজে পায় না দেখে আহসান বলল, শুধুই তোমরা মেয়েটার উপর চুরির সন্দেহ করলে। সম্পূর্ণ রুমের আনাচে কানাচে পর্যন্ত দেখা শেষ হয়ে গিয়েছে, কিছুই তো মিলল না। এবার নিচে গিয়ে কোনো মুখ নিয়ে বলবে তোমরা যে ওদের ঘর থেকে কিছু পাওয়া যায়নি? আহসানের কথার তালে তাল মিলিয়ে প্রতীক ও বলল, বিষয়টা একদমই ঠিক হলো না। নাজিয়াতে বাড়িতে আসার পর থেকে এক একজন এক এক করে ওকে দোষী বানানোর চেষ্টা করে চলেছ, যার কোনো মানেই হয় না। এখন নিচে চলো সবাই। এই বলে প্রতীক সহ বাকিরা রুম থেকে বেরিয়ে আসে। নাজিয়াত এখনও পূর্বের স্থানেই দাঁড়িয়ে আছে। আকরাম সোফায় গম্ভীর মুখশ্রী নিয়ে বসে আছেন। সিঁড়ি বেয়ে সকলকে নিশ্চুপ ও খালি হাতে নামতে দেখে আকরাম সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের সকলকে উদ্দেশ্য করে বললেন, স্বাদ মিটল তোমাদের সকলের। মধ্যবিত্ত ঘরের মেয়ে হওয়া ছোট বৌমার কি খুব বড় দোষ হয়ে গিয়েছে যে একের পর এক ওর উপর মিথ্যা দোষের ভার চাপাতে চাপাতে ক্লান্ত হও না তোমরা? রাগে দুঃখে মালিনী আর রত্নার শরীর জ্বলছে, তবুও সকলের সামনে কিছু বলতে পারছে না ওরা। বৃষ্টি চিন্তায় পড়ে গিয়েছে এভাবে শাড়ি গহনাগুলো তার রাখা স্থান থেকে উধাও হওয়ার জন্য পরবর্তীতে তার দুই ভাই তাকেই না এসবের ক্ষতিপূরণ দিতে বলে এই ভেবে। পারভিন বললেন, হয়েছে। গহনা শাড়ি পাওয়া যায়নি যখন ছোট বৌমার ঘর থেকে, তখন এ নিয়ে এত কথা আর না বলাই ভালো। বিভোর নাজিয়াতের পাশে এসে দাঁড়াতেই নাজিয়াত ধীর স্বরে বলল, আজও নিজের কথা রাখতে পারলেন না আপনি। স্বামী হিসেবে স্ত্রীর সম্মান রক্ষার্থে আজও আপনি ব্যর্থ হলেন। এই বলে নাজিয়াত সামনের দিকে অগ্রসর হয়। বিভোর নাজিয়াতের দিকে তাকিয়ে রয়। নাজিয়াতের বলা কথাটা বিভোরের কানে বাজছে এখনো। নাজিয়াত ড্রয়িং রুমের মাঝামাঝি দাঁড়িয়ে স্মিত হেসে বলল, সন্দেহের বশত আমার রুম সার্চ করা হলো, যখন তখন বাড়ির সকলের রুমই সার্চ করা হোক। কোথাও না কোথাও মিলে যেতেও পারে। এটা তো সত্যই যে গহনা বা শাড়ির হাত পা নেই, তাই নিজ থেকে কোথাও চলে যেতে পারবে না। নাজিয়াতের কথায় আকরাম, প্রতীক আর আসানুর সম্মতি জানায়। বাকিরা নীরব থাকে। সর্বপ্রথম পারভিন ও আকরামের রুম চেক করা হয়, এরপর বৃষ্টির রুম চেক করা শেষে অর্ধজন প্রতীকের ও বাকিরা আহসানের রুমে চেক করতে শুরু করে। কিয়ৎক্ষণ চেক করার পর প্রতীকের আলমারি থেকে রত্নার শাড়ি ও আহসানের আলমারি থেকে মালিনীর স্বর্ণের গহনা পাওয়া যায়। সকলেই অত্যন্ত অবাক হয়ে যায়। গহনা আর শাড়ি নিয়ে সকল পুনরায় ড্রয়িং রুমে আসে। আহসান বলল, রত্না, তোমার আলমারিতে ভাবির গহনা আর ভাবির আলমারিতে তোমার শাড়ি পাওয়া গেল, এসবের মানে কি? তাহলে তোমরাই কি যুক্তি করে এসব সরিয়েছিলে আর নাজিয়াতের উপর তার দায় চাপাতে চেয়েছিলে? রত্না অবাক স্বরে বলল, বিশ্বাস করো তোমরা সবাই, ভাবির গহনা আমার আলমারিতে এলো কি করে আমি নিজেও জানি না। আর ভাবির সাথে আমি কোনো যুক্তি বুদ্ধি করিনি। নাজিয়াতকে ফাঁসাতে চেয়ে আমাদের কি লাভ হবে বলো? মালিনীও বলল, আমিও বুঝতে পারছি না আমার আলমারিতে মেজর শাড়ি আসলো কি করে। কি থেকে কি হয়ে গেল এসব কিছুই মাথায় ঢুকছে না। আমার মনে হচ্ছে আমাদের কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আকরাম ধমকের স্বরে বললেন, চুপ করো তোমরা। অনেক হয়েছে। অনেক বলেছ আর অনেক করেছ সবাই। নিজেরাই শাড়ি
গহনা সরিয়ে ইচ্ছে করেই যে ছোট বৌমাকে ফাঁসাতে চেয়েছিলে তোমরা তা আমার বুঝতে বাকি নেই। এক্ষুনি ক্ষমা চাইবে তোমরা ছোট বৌমার কাছে। ক্ষমা চাও। মালিনী আর রত্না নিরুপায় হয়ে একত্রে নাজিয়াতের কাছে যায় ক্ষমা চাইতে। নাজিয়াত স্মিত হেসে ওদের দুজনকেও বুকে জড়িয়ে নিয়ে সকলের আড়ালে ফিসফিসিয়ে বলল, পরিকল্পনা বাস্তবায়ন করতে আরেকটু দক্ষতার প্রয়োজন ছিল তোমাদের ভাবি। তাহলে আর নিজেদের ফেলানো জালে নিজেদেরকেই ফাঁসতে হতো না। এই বলে নাজিয়াত ওদের দুজনকেও ছেড়ে দেয়। নাজিয়াতের বলা কথাটুকু শুনে মালিনী আর রত্না দুজনেই বুঝে যায় নাজিয়াত ওদের পরিকল্পনা সম্পর্কে আগেই অবগত হয়ে গিয়েছিল। রাগে দুঃখে ওদের সকলের সামনে হাত পা ছড়িয়ে বসে চিৎকার করে কান্না করার ইচ্ছে হচ্ছে শুধু। বৃষ্টি পুরো থ হয়েই দাঁড়িয়ে আছে গহনা আর শাড়ি দুটো খুঁজে পাওয়ার পর থেকে। পরক্ষণেই সকলে নিজ নিজ রুমে চলে যায়। বিভোর নাজিয়াতের কাছে এসে কিছু বলতে নিলে নাজিয়াত বিভোরের পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজ রুমে চলে যায়। বিভোর নাজিয়াতের যাওয়ার পানে তাকিয়ে একবার শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে। বৃষ্টি নিজ রুমে এসে রুমের দরজা ভিতর থেকে আটকে দিয়ে বিছানার কাছে এসে রাগে বিছানার উপর থেকে সব বালিশ মেঝের উপর ছুঁড়ে মারতে শুরু করে। এরপর বিছানার চাদর টেনে তাও নিচে ফেলে দিয়ে রাগী স্বরে বলল, আবারও অন্তত চতুরতার সাথে বেঁচে গেল এই মেয়ে। আহহ, সহ্য হচ্ছে না এই মেয়ের কাছে বারবার হেরে যাওয়ার বিষয়টা। কিছুতেই সহ্য হচ্ছে না। রুমে আসা মাত্র প্রতীক মালিনীকে উদ্দেশ্য করে বলল, খানিকক্ষণ আগে নিচে যে বলেছিলে তুমি এসব কিছু হওয়ার আগে রুমে এসেছিলে, আলমারি খুলে অনেক খোঁজা খুঁজিও নাকি করেছ, কিন্তু গহনা খুঁজে পাওনি। কিন্তু আমি তো সন্ধ্যার একটু আগে থেকেই রুমে বসেছিলাম, তোমায় তো রুমে আসতে দেখলাম না। এই মিথ্যে কথাটা নিচে সবার সামনে বলার মানে কি মালিনী? তবে কি বাবার কথাই সত্য, তুমি আর রত্না দুজনে মিলেই নাজিয়াতকে ফাঁসানোর পরিকল্পনা করেছিলে, আর তাই ওকে ফাঁসাতে গিয়ে নিজেরা ফেঁসে গেলে? মালিনী প্রতীকের কথার প্রত্যুত্তরে কি বলবে তা বুঝে উঠতে না পেরে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায়। প্রতীক মালিনীকে কোনো প্রত্যুত্তর না করেই এভাবে স্থান ত্যাগ করাকে স্বাভাবিক ভাবে নিতে পারে না। ওর মনের ভিতর খচখচ ভাবটা রয়ে যায়। আহসান আর রত্না রুমে প্রবেশ করতেই আহসান রত্নাকে উদ্দেশ্য করে বলল, ভাবির গহনা তোমার আলমারিতে এলো কি করে? রত্না বিরক্তির স্বরে বলল, নিচে তো বললামই জানি না কিভাবে আমার আলমারিতে ভাবি গহনা আসলো, তবু একই প্রশ্ন আবার কেন করছো? শুরু সময়ে তুমি আর ভাবি চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে বললে যে তোমাদের গহনা আর শাড়ি দুটো জিনিসই একসাথে তোমাদের আলমারি থেকে উধাও হয়ে গিয়েছে, তাহলে শেষ পর্যন্ত তোমাদের দুজনের আলমারি থেকেই একে অপরের জিনিস খুঁজে পাওয়ার বিষয়টা সত্যিই আমাকে ভাবাচ্ছে। এর পিছনেই নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছেই। রাত কম হলো না, চুপচাপ ঘুমাও তো। আজাইরা প্যাচাল জুড়ে বসছে। এই বলে রত্না বিছানায় শরীর এলিয়ে দেয়। আহসান চেহারায় ভাবুকতার ছাপ স্পষ্ট রেখেই বিছানায় শরীর এলিয়ে দেয়। বিছানায় পাশাপাশি বসে আছেন পারভিন ও আকরাম দুজনেই। আকরাম গম্ভীর স্বরে বললেন, পরবর্তীতে যদি তোমাদের কাউকে দেখেছি ছোট বৌমাকে নিয়ে উল্টো পাল্টা কিছু বলতে বা ওর উপর কোনো দোষ বর্তাতে, তাহলে আমার থেকে খারাপ তখন কেউ হবে না, মনে রেখো। পারভিন রাগে গজগজ করতে করতে মনে মনে বললেন, ছোট লোকের ঘরের ছোট লোক আমার স্বামীকে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে। যেই স্বামী কখনো আমার মুখের উপর একটা টু শব্দও করত না, সে এখন আমায় হুমকি ধমকিও দেয়। এই মেয়েকে তো আমি এ বাড়িতে কিছুতেই টিকতে দিব না। যেভাবেই হোক একে আমার সংসার থেকে বিদায় করেই ছাড়ব। অনেক সময় পর বিভোর রুমে প্রবেশ করতেই দেখে বিছানা ফাঁকা পড়ে আছে। তৎক্ষণাৎ বিভোরের চোখ যায় সোফার উপর। নাজিয়াত সেখানে গুটি সুটি হয়ে শুয়ে আছে, চোখ বোঝানো। ঘুমিয়েছে কিনা বুঝতে পারছে না বিভোর। নাজিয়াতের এখানে শোয়ার পিছনে কারণ যে বিভোরের বুঝতে বাকি রয় না। বিভোর তবুও কিছু না বলে গত কয়েকদিন ধরে বিছানার যেই পার্শ্বে ঘুমিয়েছিল সেখানেই শুয়ে পড়ে। নাজিয়াত চোখ মেলে বিভোরকে এক পলক দেখে পরপরই চোখ বুজে ফেলে। অভিমানের কালো মেঘ নাজিয়াতের মনে জমে আছে। তার ছাপ ওর চেহারাতেও ফুটে আছে স্পষ্টভাবে। চলবে ইনশাআল্লাহ।